আজকে এটা শেষ হবে না, কালকে আরেকদিন টাইম লাগবে। হ্যাঁ, আজকে একটু পড়া দিন, কালকে আরেকটু পড়াটা শেষ হয়ে যাবে, কালকে ক্লাস। তো রান অফটা একটু বাকি আছে, তো রান অফটা আমি কালকে পড়াই দেবো, যেগুলো বাকি আছে কালকে পড়াই দেবো। আজকে পরের টপিকগুলো থেকে শুরু করি। হ্যাঁ, তো ইরোশনাল প্রসেস ইন ডিফারেন্ট এজেন্ট। সিলেবাসের মধ্যে কি কি আছে? নদী আছে, তারপর আছে হিমবাহ আছে, বায়ু আছে, তারপর আছে সমুদ্র তরঙ্গ আছে। ঠিক আছে, আর এর পাশাপাশি একটা সিলেবাসে নেই, কিন্তু তাও ওটা আমাদের পড়তে হয়, যেটা নাম হচ্ছে পরিহিমবাহ বা পেরি গ্লেসিয়ার। ওখান থেকে অল্পটুকু পড়তে হবে, বেশি কিছু পড়তে হয় না, কিন্তু পড়তে হবে। হ্যাঁ, কাস্ট অঞ্চলও আছে। হ্যাঁ, কাস্ট অঞ্চলও আছে, ঠিক। কাস্ট অঞ্চলও আছে, কাস্ট অঞ্চল সবগুলোই হয়ে যাবে। তো আজকে পড়বো ইরোশনাল প্রক্রিয়াগুলো, অর্থাৎ তারা যে ক্ষয় করে, তো কী কী প্রক্রিয়া ক্ষয় করে। তো এত ধরনের মোটামুটি টোটাল 11 ধরনের প্রক্রিয়া থাকে, যে প্রক্রিয়াগুলো মোটামুটি এই বহির্জাত যে মাধ্যমগুলো আছে তারা কিন্তু ক্ষয় করে থাকে। যেমন একটা নাম হচ্ছে জলপ্রবাহজনিত ক্ষয়। জলপ্রবাহ মানে কোনো কোনো জায়গায় এরকম জল প্রবাহিত হয়, যেমন নদীর মধ্যে জল তো প্রবাহিত হয়। তো জলের প্রবাহের আঘাতে, হ্যাঁ, তো ওখানকার নদী মানে নদী ক্ষয় হয়ে যায়, নদীর পাথরগুলো খুলে যায় এরকম। ঠিক ওরকম সমুদ্র তরঙ্গের আঘাতেও কিন্তু এটা ক্ষয়প্রাপ্ত হয়। তো জলপ্রবাহ খালি আমাদের বুঝে নিতে হবে যে জলপ্রবাহ কী এবং এটা কোন দুটা কোথায় কোথায় কাজ করে। যেমন রিভারের ক্ষেত্রে জলপ্রবাহ জনিত ক্ষয় হয়, ওয়েভে ওয়েভ মানে যে তরঙ্গ, তরঙ্গের ক্ষেত্রেও হয়, কিন্তু গ্লেসিয়ারের ক্ষেত্রে হবে না, পেরি গ্লেসিয়ারের ক্ষেত্রে হবে না, বায়ুর ক্ষেত্রে হবে না, কার্স্ট অঞ্চলের ক্ষেত্রে তো হবেই না। তারপর একটা আছে বুদবুদ জনিত ক্ষয়। তো বুদবুদ মানে কি, যে নদীর জল যখন বিশেষ করে প্রবাহিত হয় তখন তাদের মধ্যে বুদবুদ তৈরি হয়, ঠিক আছে, বাবেল তৈরি হয়। সেই বাবেলগুলো যখন ব্লাস্ট হয়ে যায় অর্থাৎ ভেঙে যায়, তখন তাদের আঘাতে নরম শিলাখণ্ডগুলো কিন্তু নদীর মধ্যে ক্ষয় হয়। ঠিক আছে, যেটাকে বলা হয় ক্যাভিটেশন ইংরেজিতে, আর বাংলায় বলা হয় বুদবুদ। এখানে একটা ইনফরমেশন আছে যে 1 সেমি ব্যাসের যদি একটা বুদবুদ হয়, তাহলে সেটা 18 কেজি ওজনের হাতুড়ির আঘাতের সমান কাজ করে নদীর মধ্যে। 18 কেজি ওজনের একটা হাতুড়ি দিয়ে যদি একটা মানুষকে মারা যায়, যেরকম লাগবে, ঠিক ওরকমই 1 সেমি ব্যাসের একটা বুদবুদ যখন ফাটে যাবে, তো তার আশেপাশে যে নুড়ি কাপড় বালিগুলো থাকে তার মধ্যে সেম ওরকমই ফিট হবে। এবার আরেকটা আছে অ্যাব্রেশন বা কোরেশন বা অবঘর্ষ। তো অবঘর্ষ এমন একটা প্রক্রিয়া যার ফলে বহির্জাত বিভিন্ন মাধ্যমগুলোর দ্বারা নদীর তলদেশটা ক্ষয়প্রাপ্ত হয়, অর্থাৎ নুড়ি কাকর বালিগুলোর আঘাতে তলদেশটা যে ক্ষয়প্রাপ্ত হয়, সেটাকে আমরা অবঘর্ষ বলে থাকি, যার ইংরেজি হচ্ছে অ্যাব্রেশন বা কোরেশন। এই কোরেশন আর কোরোশন বলে দুটো টার্ম আছে, জাস্ট পার্থক্য হচ্ছে এটা এর মধ্যে এ আছে আর এর মধ্যে কিন্তু ও আছে, যে কোরোশন। ও, কোরোশনটা কিন্তু আবার আলাদা, ওটা সলিউশন। কোরেশনটা মানে হচ্ছে অবকর্ষ। তো ইংলিশ টার্মগুলো অনেক সময় কনফিউশন করে দেয়, ওই জন্য আমি দুটাই লিখে দিয়েছি এখানে। তো অবঘর্ষ প্রক্রিয়া যেমন রিভারের মধ্যে আছে, তারপরে হচ্ছে গ্লেসিয়ারের মধ্যে অবঘর্ষ প্রক্রিয়া কাজ করে, কিন্তু পেরি গ্লেসিয়ারের মধ্যে অবঘর্ষ প্রক্রিয়া সেরকম হয় না। ঠিক আছে, তারপরে হচ্ছে উইন্ড মানে বায়ুর মধ্যেও কাজ করে, ওয়েভ মানে সমুদ্র তরঙ্গের মধ্যেও কাজ করে। সবগুলো একই প্রক্রিয়া, আর এতগুলো এজেন্টের মধ্যে কাজ করে। তা হচ্ছে অ্যাট্রিশন বা ঘর্ষণ। অ্যাট্রিশনটা কি, যে নদী বা যে কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে যে নুড়ি কাকর বালিগুলো বয়ে বয়ে যায়, তারা নিজেদের মধ্যে সংঘর্ষ করে ভেঙে যায়। ঠিক আছে, সেটাকে বলা হয় অ্যাট্রিশন, যাকে বাংলায় বলা হয় ঘর্ষণ। তো এটা মূলত নদীর মধ্যেও দেখা যাবে, তারপর হচ্ছে উইন্ড বা বায়ুর মধ্যেও দেখা যায়, আর সমুদ্র তরঙ্গের মধ্যেও কিন্তু এই জিনিসটা দেখা যায়। আর বাকিগুলোর মধ্যে কিন্তু যেগুলোতে টিক দেওয়া নেই সেগুলোতে দেখা যায়। তারপরে একটা আছে প্লাকিং। প্লাকিং কথার অর্থ হচ্ছে উৎপাটন। উৎপাটন মানে হচ্ছে এটা মূলত একটাতেই দেখা যাবে, সেটা হচ্ছে হিমবাহতে। ঠিক আছে, পেরিগ্লেসিয়ারের ক্ষেত্রেও দেখা যায়, তবে পেরিগ্লেসিয়ারের ক্ষেত্রে মোটামুটি একটাই ইম্পর্টেন্ট আছে, ওই জন্য ওটা অতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, পেরিগ্লেসিয়ারটাকে ইগনোর করেই পড়া ভালো। পেরিগ্লেসিয়ার থেকে জাস্ট কনজুলি ফ্ল্যাকশনটাকে ওটুকু বুঝলেই হবে। তো কি আছে, এটা গ্লেসিয়ারের ক্ষেত্রে কি হবে, উৎপাটন। উৎপাটন মানে যখন এই গ্লেসিয়ারটা নিচে থেকে এরকম করে নেমে আসবে, তখন তার গায়ে এই যে পর্বত গাত্রের গায়ে থেকে কিছু কিছু জিনিস খুলে খুলে আসবে। ঠিক আছে, নুড়ি কাপড় বালিগুলো খুলে আসবে, তো সেটাকে বলা হয় প্লাকিং বা উৎপাটন। তো এটা কেবলমাত্র হিমবাহের মধ্যে কিন্তু দেখা যাবে। এবার আছে ডিফ্লেশন বা অবনমন। তো ডিফ্লেশন মানে কি, ডিফ্লেশন মানে হচ্ছে এটা বায়ুর ক্ষেত্রেই খালি দেখা যায়। তো নুড়ি কাপড় বালিগুলো যখন এক স্থান থেকে উড়ে গিয়ে অন্যত্র চলে যাবে, তো এই স্থান থেকে উড়ে গেলে এই স্থানটা ক্ষয় হয়ে গেল, তো এটা একটা ক্ষয় প্রক্রিয়া। তো ডিফ্লেশনের ফলে ডিফ্লেশন হলো তৈরি হয়, বা আহ, বাংলা যেন কি বলে, ওটা পড়াবো যখন বোঝা যাবে। তারপর যে হাইড্রেশন বা জলযোজন, এটা একটা রাসায়নিক আবহবিকার, যার মধ্যে জল যুক্ত হবে, যুক্ত হয়ে ওখানকার শিলাকে বা ইয়েগুলোকে ক্ষয় করবে। তো এটা কেবলমাত্র কাস্ট অঞ্চলের মধ্যে দেখা যায়। হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ, অর্থাৎ শিলা মধ্যস্থিত জল বিক্রিয়া করে শিলাটাকে ভেঙে দেবে, এটাও কাস্ট অঞ্চলের মধ্যে দেখা যায়। অক্সিডেশনটাও কাস্ট অঞ্চলের মধ্যে কিন্তু দেখা যায়। ঠিক আছে, আর একটা আছে
কনজেলিফ্লাকশন, যেটা কেবলমাত্র পেরিগ্লেসিয়ারের মধ্যে লক্ষ্য করা যায়। কনজেলিফ্লাকশন, সলিফ্লাকশন, তারপর হচ্ছে আরেকটা আছে কনজেলিফ্লাকশন, সলিফ্লাকশন, আরেকটা আছে কি, তো যখন পড়াবো ওগুলো টার্ম চলে আসবে। তো ফ্লাকশন শব্দটা থাকলে আমরা বুঝে নেব যে এগুলো শীতল অঞ্চলে হয়। তো এটা মূলত এরকম হয় যে এই যে যেগুলা যেখানে প্রচুর হিমবাহ থাকে সেখানকার হিমবাহটা যখন গলে যায়, তো সেই গলে যাওয়া জলের ফলে ওখানকার মাটিটা বা যে যে পদার্থগুলো থাকে সেটা কিন্তু স্যাঁতসেঁতে হয়ে যায়, মানে নরম হয়ে যায় এবং ধীরে ধীরে ঢাল বরাবর নিচের দিকে নামতে থাকে। এটাকে কিন্তু কনজলিফ্লাকশন বলা হয়। তো মনে রাখতে হবে কনজলিফ্লাকশন টার্মটা কিন্তু পেরিগ্লেসিয়ারের সঙ্গে জড়িত। পেরিগ্লেসিয়ার অর্থাৎ যেখানে যেখানে কিছু কিছু সময় বেশি বছরের বেশিরভাগ সময় হিমবাহ থাকে, কিন্তু কিছু সময় আবার হিমবাহটা গলে বরফ হয়ে যায়, সেই অঞ্চলটাকে বলা হয় পেরিগ্লেসিয়ার। তো এই জিনিসগুলো সবগুলো একসঙ্গে পড়লে সিম্পল হয় আর মানে কনসেপ্টগুলো ভালো মনে থাকে, ওই জন্য আমি সবটা একসঙ্গে পড়াই দিলাম। এগুলো ছবিও দেওয়া আছে, যেমন অ্যাট্রিশন মানে আমি কি বললাম, নিজেদের মধ্যেই তারা পরস্পর এরকম করে সংঘর্ষ করে কিন্তু নষ্ট ভেঙে যাবে আর কি। অ্যাব্রেশন মানে যে তলদেশ ক্ষয়প্রাপ্ত হবে, যেটা সমুদ্র তরঙ্গে হয়, তবে সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে তলদেশ হবে না, বরং উপকূল ভাগটা হবে কিন্তু, ঠিক আছে, সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে উপকূল ভাগটা হবে, সমুদ্রের নিচে কিন্তু হবে না। আর নদীর ক্ষেত্রে নিচের তলদেশটা হবে। আর হাইড্রোলিক অ্যাকশন মানে যে জলের আঘাতে যখন ক্ষয়প্রাপ্ত হবে সেটা, এটা নদীর আছে। আর এখানে হিমবাহের আছে, এখানে শুধুমাত্র যে প্লাকিংটা আমাদের দেখতে হবে, যে খুলে খুলে যদি আসে পাথর টাথরগুলো, সেটাই প্লাকিং। ঠিক আছে, অ্যাব্রেশনটা তো আমরা পড়লামই, সেম ওরকমই হবে অ্যাব্রেশন। তো তো দেখা যায়, অ্যাব্রেশনও দেখা যায় ঠিক। তারপরে আছে এটা কি, এটা হচ্ছে ওয়েভ আর কি, মানে সমুদ্র তরঙ্গ। তো সমুদ্র তরঙ্গের মধ্যে এই যে অ্যাব্রেশন প্রক্রিয়াটা আমি বললাম না, যে উপকূল ভাগটা ক্ষয়প্রাপ্ত হবে, নিচের দিকটা নয় কিন্তু, অত নিচে যাবেই না। আর অ্যাট্রিশন হচ্ছে তারা নিজেরাই সংঘর্ষ করে আর কি নষ্ট হয়ে যাচ্ছে। আর সলিউশন কথার অর্থ হচ্ছে গলে যাওয়া, যাকে আরেকটা অর্থ হচ্ছে কোরোশন। এটা হচ্ছে অনেক অনেক সময় গোলমাল করে দেয়, বাংলায় ইংলিশ টার্মটাই বাংলায় দিয়ে দেয় বাংলা থেকে। তো সলিউশন এরকম করে মনে রাখবো, সলিউশন ও আছে, আর কোরোশন, এই কোরোশনও ও আছে। অন্যদিকে অ্যাব্রেশন, যেটা মানে হচ্ছে অবঘর্ষ, তো অ্যাব্রেশনে এ আছে প্রথমে বা এখানে ও আছে। আর কোরেশন, কোরেশন এই যে এ, যেটা পার্থক্য হলো, তো এখানেও এ আছে, এরকম করে মনে রাখবো। কোরেশন, অ্যাব্রেশন, কোরোশন, সলিউশন দুটো একই জিনিস, ঠিক আছে। তারপরে এই যে বায়ুর ফলে ডিফ্লেশন যেটা বললাম আমি, তো ডিফ্লেশন মানে যে এরকম করে উড়ে উড়ে যাচ্ছে, এটাকে বলা হয় ডিফ্লেশন, ঠিক আছে। তো এগুলো ছিল ক্ষয় প্রক্রিয়া। আরো কয়েকটা জিনিস আছে যেগুলোতে বহন প্রক্রিয়াটা আমাদের মনে রাখতে হয়। বহন মানে হচ্ছে বয়ে কেমন করে যায়। তো যেগুলো যেগুলো হালকা উপাদান সেগুলো তো বাতাসে ভেসে উড়ে উড়ে চলে যাবে। যেগুলো তার তুলনায় একটু ভারী উপাদান সেগুলো একবার উপরের দিকে এরকম উঠবে, আবার নিচের দিকে নামবে, উপরের দিকে উঠবে, আবার নিচের দিকে নামবে, এরকম করে লাফিয়ে লাফিয়ে যাবে। আরো কিছু কিছু উপাদান আছে যেটা তার থেকে ভারী, সেটা হচ্ছে বাতাসের ফলে উড়ে যেতে পারবে না, তারা ক্রিপিং অর্থাৎ ধীরে ধীরে গড়িয়ে গড়িয়ে সামনের দিকে যাবে। তো এরকম আছে, তবে এটা কেবলমাত্র রিভার আর উইন্ডের ক্ষেত্রেই প্রযোজ্য, বা এদের ক্ষেত্রে বেশি মনে রাখতে হয় এগুলো। যেন একটা আছে লম্ফদান প্রক্রিয়া। তো লম্ফদান মানে কি বললাম আমি, লাফিয়ে লাফিয়ে যাবে, ঠিক আছে। তো অপেক্ষাকৃত ছোট শিলাখণ্ড গুলো যেগুলো হচ্ছে বাতাসের বলে একবার উপরের দিকে উঠবে, কিন্তু এত ছোট হয় না যে বাতাসে ভেসে থাকবে সবসময়, তখন তারা আবার নিচের দিকে নেমে যাবে, নিচের দিকে নামবে, আবার বাতাসের ফলে উপরের দিকে উঠবে, আবার নিচের দিকে নামবে। তো মনে হচ্ছে যে লাফিয়ে লাফিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এরকম। আর টান বা আকর্ষণটা কি, যে অপেক্ষাকৃত বড় যে শিলাখণ্ড গুলো হবে, সেগুলো যেগুলো বাতাসের উপরের দিকে উঠতেই পারবে না, বাতাস তাকে উপরের দিকে তুলতেই পারবে না, এত ভারী। তো সেগুলো হচ্ছে মানে ভূমি, মানে এরকম করে উপর থেকে নিচের দিকে গড়িয়ে গড়িয়ে যাবে, ঠিক আছে, যাকে ট্র্যাকেশন বলা হয়। আর এটা যে ভাসমান পদ্ধতি, যেগুলো সূক্ষ্ম বালিকণা একদম হালকা ধুলোর মতো, সেগুলো বাতাসে ভেসে ভেসে যাবে বা নদীর জলের মধ্যে ভেসে ভেসে যাবে, ঠিক আছে, সেগুলোকে আমরা ভাসমান প্রক্রিয়া বলে থাকি। আর একটা যে দ্রবণ প্রক্রিয়া, তো দ্রবণ প্রক্রিয়াটা নদীর মধ্যেই কেবলমাত্র দেখা যাবে। তো দ্রবণ প্রক্রিয়াটা কি হবে, যখন কিছু কিছু উপাদান আছে যারা জলে দ্রবীভূত হয়ে যাবে, অর্থাৎ গলে যাবে, গলে গিয়ে এক জায়গা থেকে অন্য স্থানে অপসারিত হবে। এখানে ছবিগুলো দেওয়া আছে। এটাকে বলা হয় সাসপেনশন, অর্থাৎ উপরে ভেসে আছে। সলিউশন মানে গলে গেছে, ঠিক আছে। ট্র্যাকেশন মানে যে গড়িয়ে 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 যাচ্ছে এরকম। আর স্যালটেশন মানে একবার উপরে উঠছে নিচে নামছে, উপরে উঠছে নিচে নামছে, ঠিক আছে। আর এখানে বায়ুর ক্ষেত্রে এই পরিমাণগুলো মনে রাখতে হয়, বাতাসে জলের ক্ষেত্রে নদীর ক্ষেত্রে যেমন মনে রাখলেও না রাখলেও হবে, কিন্তু বায়ুর ক্ষেত্রে যে বায়ুর কণাগুলো কত হলে তারা ভাসবে। তো 0.001 থেকে 0.1 mm যদি হয় তাহলে ভাসবে। কোনো কোনো বই অন্যরকমও লেখা থাকে এটা, ঠিক আছে। তবে মোরললেস এরকমই থাকে, সব থেকে ক্ষুদ্র উপাদান আর কি। তবে 0.1 থেকে 1 mm হলে তারা জাম্পিং, অর্থাৎ একবার উপরে উঠবে নামবে, উপরে উঠবে নামবে এরকম। আর যদি 1 mm এর থেকে বেশি হয়, তাহলে তারা এরকম করে গড়িয়ে গড়িয়ে যাবে, ক্রিপিং পদ্ধতি, অর্থাৎ ধীরে ধীরে। ক্রিপ শব্দের অর্থ হচ্ছে অতি ধীরে,
তো অতি ধীরে সামনের দিকে এগিয়ে যাবে। ছবি দুটো খুব সুন্দর আছে, ছবিগুলো দেখে যাতে পড়া যায় ওই জন্য ছবিটা একটু বড় করে দিয়েছি। এবার এগুলো আমরা ধীরে ধীরে একটা পড়ি, তবে আজকে একটাই পড়াবো শুধু এটার, যেটা হচ্ছে মেরিন। আর বাকিগুলো কালকে পড়াই দেবো যেগুলো বাকি আছে, ঠিক আছে? প্রক্রিয়াগুলো হয়ে গেল। এবার আমরা মেরিন চলে যাই। মেরিন প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্ম। মেরিন বলতে মেইনলি এখানে ওয়েভের কথা বলা আছে। মেরিনে কিন্তু স্রোতও একটা আছে, সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গ। তো সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গ, তো প্রথমে দুটা জিনিস বুঝতে হবে, যে সমুদ্র জল এরকম উপর নিচে ওঠানামা করে, আবার সমুদ্র জল হরাইজন্টালি সামনে থেকে পিছনের দিকে চলে যায়, ঠিক আছে? মানে পিছন থেকে সামনের দিকে চলে যায় আর কি, সামনের দিকে এগিয়ে যায়। তো যেটা হরাইজন্টালি হয় অর্থাৎ উলম্ব ভাবে সঞ্চালন হয় এরকম করে, হরাইজন্টাল বলছি, ভার্টিক্যালি হয়, সেটাকেই আমরা সমুদ্র তরঙ্গ বলি। আর যেটা অনুভূমিক সঞ্চালন হয় অর্থাৎ সামনের দিকে এগিয়ে যায় তাকে আমরা সমুদ্র স্রোত বলি। তবে আমাদের সমুদ্র স্রোত এখানে নেই, ওটা আমরা পড়েছি ওসিনোগ্রাফিতে, এখানে আমাদের সমুদ্র তরঙ্গ আছে। এবার সমুদ্র তরঙ্গের সাথে অনেকগুলো রিলেটিভ টার্ম আসে, যেমন হচ্ছে ঊর্ধ্বভঙ্গ। মানে যে সমুদ্র তরঙ্গ মানে তো এরকম হবে, যেটা উপরের দিকে উত্তল হয়ে থাকে তাকে ঊর্ধ্বভঙ্গ বলে, আর যেটা নিচের দিকে থাকে তাকে অবতল অংশ বলে। আর এই ঊর্ধ্বভঙ্গ আর অধভঙ্গের মধ্যে যদি আমরা মেজার করি যে কত বড় হচ্ছে, তাকে বলা হয় আচ্ছা, সরি ভুল বললাম, হ্যাঁ তাকে বলা হয় তরঙ্গের উচ্চতা বলা হয়। ঠিক আছে, ঊর্ধ্বভঙ্গ থেকে অধভঙ্গটা কতটা হয়েছে সেটাকে তরঙ্গের উচ্চতা বলা হয়। আর তরঙ্গ শীর্ষ কি? তরঙ্গ শীর্ষ হচ্ছে এই যে ঊর্ধ্বভঙ্গ হলো, ঠিক আছে, এই ঊর্ধ্বভঙ্গের সর্বোচ্চ অংশকে তরঙ্গ শীর্ষ বলে। আর সর্বনিম্ন অংশকে বলা হয় তরঙ্গ দ্রোণী বা তরঙ্গ খাত। তা হচ্ছে তরঙ্গের পর্যায়কাল। পর্যায়কাল মানে মানলাম আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, একটা তরঙ্গ আসলো, তরঙ্গ আসার ঠিক কত সময় পর আরেকটা তরঙ্গ আসছে, এই দুটার মধ্যে যে গ্যাপটা সময়, সেটাকে বলা হয় তরঙ্গের পর্যায়কাল। ঠিক আছে, মানে দুটা বড় তরঙ্গের মধ্যবর্তী সময়টাকে তরঙ্গের পর্যায়কাল বলা হয়। তরঙ্গের গতিবেগ মানে কি? এই যে মানলাম এখান থেকে তরঙ্গটা এতটা আসছে, তো ওইটা আসতে কত সময় লাগলো, অর্থাৎ যে গতিবেগ যেরকম করে আমরা বের করি, সেটাই গতিবেগ হলো, যে এক সেকেন্ডে কত গতিবেগ কতটা আসে সময়। মানলাম এখান থেকে এখানকার ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার, আর এটা আসতে সময় লাগলো 1 সেকেন্ড, কথার কথা লাগবে না, বোঝার খাতিরে ধরলাম আমরা 3 মিটার আছে ডিস্টেন্স, 1 সেকেন্ড সময় লাগলো, তাহলে বলবো যে 1 সেকেন্ডে 3 মিটার যায়। এটাই হলো তরঙ্গের গতিবেগ। সেখান থেকে অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করে, জন্য আমি বলে দিলাম। তরঙ্গ কি কি কারণে তৈরি হয়? মেনলি বায়ু প্রবাহের কারণে তৈরি হয়, তবে সমুদ্রের নিচে ভূমিকম্প হলে, জলযান চলাচল হলে, কিংবা পারমাণবিক বোমার বিস্ফোরণ যদি সমুদ্রের তলদেশে পড়া হয়, তাহলেও কিন্তু সমুদ্র তরঙ্গ হতে পারে। এর অনেকগুলো ভাগ আছে, এটা অভিমুখ অনুসারে, যে কোন দিকে যাচ্ছে। যদি এরকম এটা যদি উপকূল হয়, মানলাম এটা উপকূল, এটা গভীর সমুদ্র, তো উপকূল থেকে এদিকে যদি যায় তো তাকে আমরা সোয়াজ বলবো। আর উপকূল থেকে যখন পুনরায় ফেরত আসে তখন তাকে আমরা ব্যাকওয়াশ বলবো। ঠিক আছে, সোয়াশ অপেক্ষা ব্যাকওয়াশ কিন্তু বেশি শক্তিশালী হবে, কারণ সোয়াশ যেটা সেটা নিচ থেকে উপরের দিকে যায়, আর ব্যাকওয়াশ যেটা সেটা তো উপর থেকে নিচের দিকে আসে, তো উপর থেকে নিচের দিকে আসা মানে একটা মধ্যাকর্ষণ শক্তি তারা এক্সট্রা পাচ্ছে, তো এই কারণে ওটা বেশি শক্তিশালী হয়। যার সোয়াশ যত শক্তিশালী হবে, ব্যাকওয়াশটা তার থেকে বেশি শক্তিশালী হবে। কার্য অনুসারে দুই প্রকার, একটা বিনাশকারী একটা গঠনকারী। অর্থাৎ এমন কিছু কিছু তরঙ্গ আছে যারা একদম গায়ে উপকূল ভাগটাকে ভেঙে দিয়ে চলে আসে, তাকে বিনাশকারী বলবো। আর গঠনকারী মানে যখন মৃদু হয়, তখন নুড়ি কাকর বালিগুলো সমুদ্রে গিয়ে কি হয়, উপকূল ভাগে গিয়ে জমা হয়, তখন তাকে আমরা বিনাশকারী তরঙ্গ, এই সরি গঠনকারী তরঙ্গ বলবো। এবার প্রকৃতি অনুসারে এর আবার দু প্রকার, একটা কি অনুপ্রস্থ তরঙ্গ, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি? অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে সমুদ্রের জলটা, এমন আমরা যেমন নদীর মধ্যে বা কোনো পুকুরের মধ্যে যদি ঢিল ছিঁড়ি, তাহলে জলটা এরকম করে উপর নিচে ওঠানামা করছে, করতে 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 একটা সময় এরকম করে চলে যায়। তাই যে উপর নিচে অর্থাৎ মাঝখানে যে ওঠানামা করছে, এটাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। আর ধীরে 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 যখন সমান্তরালে ভূমির সমান্তরালে প্রবাহিত হয়, সেটাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক ওরকমও সমুদ্রের মাঝে যখন ঢেউটা তৈরি হয় বা তরঙ্গটা, তখন সেটা অনুপ্রস্থ তরঙ্গ থাকে। আর যখন ধীরে ধীরে উপকূলের দিকে সমান্তরালে প্রবাহিত হয়, ভূমির সমান্তরালে, তখন সেটাকে কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়। এবার এর সঙ্গে কিছু কিছু আরো টার্ম আছে যেগুলো জানতে হবে, যেমন হচ্ছে উর্মি ভঙ্গ। তো উর্মি ভঙ্গ, উর্মি শব্দের অর্থ হচ্ছে ঢেউ, আর ভঙ্গ শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে ঢেউটা যখন ভেঙে যাবে। তো এই যে এরকম করে মাঝ সমুদ্রে এত বড় ঢেউ হলো, ধীরে ধীরে আস্তে 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 একটা সময় কি হয়, ঢেউটা ভেঙে যায়। তো এই বিষয়টাকে উর্মি ভঙ্গ বলা হয়। ঠিক আছে, এবার এ একটা রেখা বরাবর ভাঙবে। মানলাম এই যে এখানে ছবিটা ডায়াগ্রামটা দেওয়া আছে, তো মানলাম এই ডায়াগ্রাম বরাবর সমুদ্রের ঢেউটা এসে ভেঙে গেল, তাহলে এই যে একটা আহ, কাল্পনিক রেখা ক্রিয়েট হয়েছে, বা যেটা বোঝাও যায় অনেক সময়, সেই রেখা বরাবর যে ঢেউগুলো এসে ভেঙে যাচ্ছে, সেই রেখাটাকে বলা হয় প্লাঞ্চ রেখা। তো প্লাঞ্চ রেখা কি? যে রেখা বরাবর উর্মি ভঙ্গ হয়, অর্থাৎ উর্মিটা ভেঙে যায় বা ঢেউটা ভেঙে যায়। গেল। এবার তারপরে আরেকটা টপিক আছে যেখান থেকে সব থেকে বেশি কোশ্চেন জিজ্ঞেস করে, যদি রিলেটেড টার্ম সম্পর্কে জিজ্ঞেস করে কোশ্চেন, তো এটা থেকে সব থেকে কোশ্চেন জিজ্ঞেস করে। ঠিক আছে, সেটা হচ্ছে তটভূমি কি।
তটভূমি হচ্ছে উপকূলের সামনের ভাগ, অর্থাৎ আমরা এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে আমরা সামনের দিকে যত দূর দেখতে পাচ্ছি, কথার কথা, সেটা হলো তটভূমি। মানে উপকূল থেকে সামনে কিছু দূর এলাকা পর্যন্ত সমুদ্র, গোটা সমুদ্র নয়, তো সেই অংশটাকে বলা হয় তটভূমি। তটভূমি তিন প্রকার, যেখান থেকে কোশ্চিন আসে, একটা হচ্ছে সম্মুখ তটভূমি, একটা হচ্ছে পশ্চাৎ তটভূমি, আর একটা হচ্ছে পুরোদেশীয় তটভূমি। ঠিক আছে, তো এটা হচ্ছে এরকম, পশ্চাৎ তটভূমি হবে, এটা প্রথমটাই হচ্ছে পশ্চাৎ তটভূমি, আর এটা হচ্ছে সম্মুখ তটভূমি, আর এটা হচ্ছে পুরোদেশীয় তটভূমি। অর্থাৎ এরকম ব্যাপারটা যে মানলাম এই যে জোয়ার হয়, যখন জোয়ার, তো জোয়ারের সময় এমনি নর্মালি এত দূর পর্যন্ত জল থাকে, কিন্তু যখন জোয়ার হয়, তো জোয়ারের জলটা তখন এত দূর পর্যন্ত চলে আসে। ঠিক আছে, জোয়ারের জলটা এত দূর পর্যন্ত চলে আসে। আর ভাটার সময় জলটা এত দূর পর্যন্ত নেমে যায়। তাহলে এই যে জোয়ারের জল যত দূর পর্যন্ত থাকে, ঠিক আছে, ঠিক আছে, জোয়ারের জলটা যতদূর পর্যন্ত উপরে উঠে এই পর্যন্ত, আর ভাটার সময় যতদূর নেমে যায়, অর্থাৎ যে সীমা পর্যন্ত জোয়ার ভাটা হয় আর কি, এরকম বলা যায়, সেইটাকে বলা যায় ফোর সোর বা সম্মুখ তটভূমি। ঠিক আছে, তাহলে সম্মুখ তটভূমি জোয়ারের জলটা যত দূর পর্যন্ত উঠে আর ভাটার সময় যত দূর পর্যন্ত নেমে যায়, তাদের মধ্যবর্তী সোরটাকে বা উপকূলটাকে বলা হয় সম্মুখ তটভূমি। ঠিক ঠিক আছে, আর সম্মুখ তটভূমির এই দিকের অংশটা, অর্থাৎ স্থলভাগের দিকের অংশটা, যেটা যেটা স্থলভাগটা ধীরে ধীরে ভেঙে এরকম করে সমুদ্রের সঙ্গে মিশে যাচ্ছে, সেই অংশটাকে বলা হয় পশ্চাৎ তটভূমি। ঠিক আছে, মানে জোয়ারের সময় এত দূর জল আসে থেকে একদম ভৃগু, ভৃগু মানে যে খাড়াই ঢালটা, এর পাদদেশ পর্যন্ত যে অংশটা, সেটাকে বলে পশ্চাৎ তটভূমি। তো আগে কিন্তু প্রথমে কিন্তু পশ্চাৎ, তারপরে সম্মুখ, তারপরে পূর্বদেশীয়। এবার ভাটার সময় যতদূর জল নামে, সেখান থেকে একদম মহিষোপানের শেষ বিন্দু পর্যন্ত যতদূর আমরা দেখতে পাচ্ছি, সেটাকে বলা হয় পুরোদেশীয় তটভূমি। তাহলে এগুলো পরপর সাজাতে দেয়, যে সম্মুখ, পশ্চাৎ আর পুরোদেশীয় দিয়ে দিল। এরকম অনেক সময় বলে যে সমুদ্র থেকে স্থলভাগের দিকে সাজাও, অনেক সময় বলে যে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে সাজাও। তো এই পশ্চাৎটা কিন্তু মিডিলে হবে। ঠিক আছে, আর এগুলো অনেক সময় ইংলিশ টার্মগুলোই জাস্ট বাংলায় বানান করে লিখে দেয়, যেমন ফোর সোর, ফয়োকার ফোর সোর। তো ওই জন্য পাশাপাশি আমাদের ইংলিশ টার্মগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, ইংলিশ টার্মগুলো মনে রাখা যদিও সিম্পল আছে, যদি এ থেকে জেড পর্যন্ত আমরা অ্যালফাবেট গুলো সাজাই, তাহলে প্রথমে বি আসবে, তো ব্যাক সোরটা প্রথম দিকে, তারপরে এফ আসবে, এফটা মিডিলে, আর এনটা পরে আছে নেয়ার সোরটা। তো ওটা ওরকম হবে। ইংলিশ থেকে মনে রাখাটা সিম্পল, আর এটা এমনি এক দুইবার দেখলেই মনে থাকে। আর একটা যে বার্ম, সম্ভবত পড়াবো এখানে। ঠিক আছে, আর এটা এরপর আছে তটরেখা। তো তটরেখা কি, যে যে রেখা বরাবর স্থলভাগ আর সমুদ্র মিলিত হয়, যেটা স্থলভাগ, এটা সমুদ্র, তাহলে এই রেখা বরাবর মিলিত হচ্ছে, একে আমরা তটরেখা বলে দেবো। আর উপকূল হচ্ছে একটা অঞ্চল, এই যে অঞ্চলটা, তটরেখা যেমন একটা লাইন দ্বারা দেখালাম, উপকূল কখনো লাইন দ্বারা দেখানো যাবে না, যে একটা অঞ্চল, যে অঞ্চল বরাবর স্থলভাগ আর সমুদ্র মিলিত হয়, এরকম বলবো। উপকূল রেখা কি, তো উপকূল রেখা যেটা, ওটাই তটরেখা। দুটা প্রায় একই রকম জিনিস। ঠিক আছে, বার্ম কি, বার্ম হচ্ছে এই যে সমুদ্র থেকে যখন বড় বড় ঢেউগুলো আসবে, আসে নিয়ে কি হবে, নুড়ি নুড়ি বালি কাকড়গুলো এই জায়গায় জমা করবে এরকম করে। ঠিক আছে, এটাকে বলা হয় বার্ম। বুঝে গেল, এটাকে বলা হয় বার্ম। ফেজ কি, ফেজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফেজ হচ্ছে কি, উন্মুক্ত সমুদ্রে বায়ু যতদূর বাধাহীন ভাবে প্রবাহিত হয়। মানলাম একটা বাতাস এখান থেকে তৈরি হলো, কোনো একটা জায়গা থেকে বায়ুটা যাচ্ছে 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 এত দূর পর্যন্ত, এবার এই জায়গায় যখন গেল, তখন এখানে একটা দ্বীপ আছে, তো দ্বীপে এসে, দ্বীপে অনেক গাছপালা টাছপালা আছে, তো এই থেকে এত দূর পর্যন্ত, যতদূর পর্যন্ত সে বাধাহীন ভাবে প্রবাহিত হলো, সেই দূরত্বটাকে ফেজ বলে। সেই বায়ুটাকে কিন্তু নয়, সেই দূরত্বটাকে। তো মানলাম যদি বলি যে এই বায়ুটার ফেজ 2 কিলোমিটার, তার মানে বুঝতে হবে যে 2 কিলোমিটার ডিস্টেন্স পর্যন্ত তাকে কেউ বাধা দেয়নি, সে বাধাহীন ভাবে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, আর একটা আছে ক্ল্যাপস বা ক্ল্যাপোটিস যেটাকে বলে। তো সোয়াস বললাম আমি, এরকম করে জলভাগ থেকে সোয়াস যাচ্ছে, আবার সেটা ঘুরে এরকম করে চলে আসছে ব্যাকওয়াশ রূপে। তো অনেক সময় কি হয়, সোয়াস যাচ্ছে একদিকে, আবার উল্টা দিক থেকে একটা ব্যাকওয়াশ আসছে, তো তাদের মধ্যে মনে হচ্ছে হাত তালি দিচ্ছে, এরকম একটা হয় ব্যাপার। তো এই সোয়াস আর ব্যাকওয়াশের মিলনের ফলে যে দণ্ডায়মান আর স্থায়ী তরঙ্গের সৃষ্টি হয়, সেটাকে বলা হচ্ছে কি, ক্ল্যাপোটিস বা ক্ল্যাপস। ঠিক আছে, ঝটিকা তরঙ্গ মনে হচ্ছে ঝড়ের প্রকোপ, মানে বড় উত্তাল তরঙ্গ একটা। ঠিক আছে, সেই তরঙ্গগুলোকে ঝটিকা তরঙ্গ বলা হয়। মানে বড় বড় ঢেউগুলো যখন আসছে আসবে, তখন সেটাকে ঝটিকা তরঙ্গ বলা হচ্ছে। তো এগুলো ছিল। এরপরে হচ্ছে কি কি প্রক্রিয়া ক্ষয় করে গেলে আমি অলরেডি বলে দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে ইরোশনাল ল্যান্ডফর্ম কি কি আছে, একটা হচ্ছে সমুদ্র ভৃগু। তো এগুলো আমি এখানে দেখা দিচ্ছি, সমুদ্র ভৃগু। তো সমুদ্র ভৃগু হচ্ছে এটা, যেটা স্থলভাগ, স্থলভাগের সঙ্গে যে এই খাড়া ঢালটা তৈরি হয়, ঠিক আছে, এটাকে বলা হয় সমুদ্র ভৃগু। ঠিক আছে, তো সমুদ্র ভৃগু কিছুই নয়, সমুদ্র ভৃগু, ভৃগু শব্দের অর্থ হচ্ছে খাড়া ঢাল। ভৃগু শব্দের অপোজিট একটা শব্দ আছে, যার নাম হচ্ছে নতি ঢাল। ভৃগু তট আর নতি ঢাল পরস্পর বিপরীত। মানলাম একটা এরকম করে, এরকম করে একটা এরকম আছে ঢেউ, ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে এই দিকটা খাড়া ঢাল আর এই দিকটা মৃদু ঢাল।
তো দুইটা ঢালকে তো তখন এটাকেও আমরা ভৃগুতট বলছি, এটাকেও ভৃগুতট বলছি, তখন কেমন হয়ে যাচ্ছে? সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো ভৃগু ঢাল, ঠিক আছে, বা ভৃগুতট। আর এটাকে বলবো আমরা নতি ঢাল, ঠিক আছে। তো নতি ঢাল কথার অর্থ হচ্ছে মৃদু ঢাল, আর ভৃগুতট কথার অর্থ হচ্ছে একটু বেশি ঢাল, ঠিক আছে। তারপর আছে সমুদ্র তরঙ্গ কর্তৃত মঞ্চ। তো তরঙ্গ কর্তৃত মঞ্চ মানে কি? তরঙ্গের আঘাতে অনেক সময় কি হয়, সিঁড়ির মতো ভূমিরূপ তৈরি হয়, যেমন এখানে তৈরি হয়েছে। তো এটাকে তরঙ্গ কর্তৃত মঞ্চ বলে। তরঙ্গ কর্তৃত মঞ্চ কিন্তু সর্বদা পিছন দিকে সরতে থাকে, অর্থাৎ স্থলভাগের দিকে সরতে থাকে। তা হচ্ছে সমুদ্র গুহা। তো সমুদ্রের মধ্যে স্থল উপকূল ভাগে অনেক সময় সমুদ্রের জলটা ঢুকে সমুদ্রের জলের আঘাতে এরকম একটা গুহার তৈরি হয়, যেটাকে বলা হয় সমুদ্র গুহা। যেহেতু সমুদ্রের তরঙ্গের আঘাতে সৃষ্টি হয়, তাকে সমুদ্র গুহা বলে। তারপর আছে ব্লো হোল। তো ব্লো হোলটা কিছুই নয়, এই যে সমুদ্র গুহার মধ্যে জলটা ঢুকে যখন ঢুকবে, ঢুকে গিয়ে হয়তো আর ওখানে তো কোনো জায়গা নেই, তখন কি হবে, উপরের দিকে এরকম করে উঠে যাবে। তো এরকম করে উপরের দিকে উঠলে সমুদ্রের গুহার ছাদে এসে অনবরত আঘাত করতে থাকবে। এই আঘাতের ফলে ওখানে একটা গর্ত তৈরি হয়ে যাবে, তাকে বলা হয় ব্লো হোল। ফর এক্সাম্পল এটা, ঠিক আছে। এদিকে সম্ভবত একটা গুহা আছে, গুহা থেকে এরকম করে জলটা এসে এখানে বেরিয়ে গেছে, গুহার ছাদটা ফাটল ধরছে, সেই ফাটল মানে ফুটা তৈরি হয়েছে আর কি, সেই গর্ত দিয়ে আর কি জলটা উপরের দিকে উঠে যাচ্ছে। তো এটাকে বলা হচ্ছে ব্লো হোল। ব্লো হোলের পর আছে জিও। তো জিও কি? তো জিও হচ্ছে এরকম করে জলটা বেরোতে বেরোতে একটা সময় কি হবে, এই পর্যন্ত একদম গুহার পর্যন্ত, গুহাটা এতদূর পর্যন্ত আছে, গোটাটাই ধসে পড়ে যাবে, নিজের দিকে ভেঙে যাবে, ভেঙে গিয়ে এরকম ভূমিরূপ তৈরি হবে। তো এটাকেই বলা হয় জিও। তো জিওটা কিছু নয়, যখন ব্লো হোল বা গুহার ছাদ যখন কি হবে, ধসে পড়ে যাবে ব্লো হোলের ফলে, তখন সেটা হয়ে যায় জিও। জাস্ট ভূমিরূপগুলো মনে রাখতে হবে কোনটা কোথায় তৈরি হয়। সমুদ্র খিলান। সমুদ্র খিলান, খিলান শব্দের অর্থ হচ্ছে ব্রিজ। তো এই যে যদি একটা সমুদ্র থাকে, সমুদ্রের দিকে দণ্ডে এরকম ব্যাপারটা যে এটা গোটাটা সমুদ্র আছে, সমুদ্র আছে, কিন্তু একটা স্থলভাগ থেকে এদিকটা মানলাম স্থলভাগ, এই স্থলভাগ থেকে একটা অংশ এরকম করে সমুদ্রের দিকে চলে গেছে, তখন কি হবে, এই সমুদ্রের এই দিক থেকেও একে আঘাত করবে, এদিক থেকে তরঙ্গটা আঘাত করবে। এর ফলে কি হয়, অনেক সময় নিচের দিকে এরকম করে একটা গর্ত তৈরি হয়, কিন্তু উপরের দিকে তারা ভাঙে না, উপরের দিকে এরকমই থেকে যাচ্ছে, ঠিক আছে। তখন এটা একটা ব্রিজের মতো তৈরি হচ্ছে, ওই জন্য একে বলা হয় সামুদ্রিক খিলান। যেহেতু সমুদ্রে তৈরি হচ্ছে বা সমুদ্রের কার্যের ফলে তৈরি হচ্ছে, সেহেতু এটা সমুদ্র খিলান হলো, ঠিক আছে। তারপরে আছে স্ট্যাক বা স্তম্ভ যাকে বলা হয়। তো স্ট্যাক কি? স্ট্যাক হচ্ছে অনেক, তারপরে কি হয়, এরকম করে যেতে 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 একটা সময় এই যে খিলানের যে ছাদটা আছে, সেই ছাদটা কিন্তু একটা সময় কি হবে, ধসে পড়ে যাবে। তো ধসে পড়ে গিয়ে এরকম ভূমিরূপ তৈরি করবে, এই যে এখানে যেমন ভূমিরূপটা তৈরি হয়েছে বড়, এই ভূমিরূপটা। তো এটা যখন বড় থাকবে, অনেক বড়, যেটা সব সময় দেখা যাবে, সব সময় মিন্স জোয়ারের সময়ও দেখা যাবে, আর ভাটার সময় তো দেখা যাবেই, মানে জোয়ারের সময় জলটা যতটাই বেড়ে যাক, উপর থেকে একে একটু না একটু দেখা যাবেই। তো যখন জোয়ারের সময় দেখা যাবে, তখন তাকে বলা হয় স্ট্যাক। আর এই স্ট্যাকটাই ক্ষয় হতে হতে যখন অনেক ছোট হয়ে যাবে, যখন সেটা কেবলমাত্র ভাটার সময় দেখা যাবে, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, যে কোনটা কেবলমাত্র ভাটার সময় দেখা যায় বা কোনটা জোয়ারের সময় দেখা যায় না, তাহলে তার নাম হচ্ছে স্ট্যাম, নট স্ট্যাক। স্ট্যাক কিন্তু সব সময় দেখা যাবে, স্ট্যাম কেবলমাত্র ভাটার সময় দেখা যাবে, যেহেতু তার আয়তনটা, এই সরি উচ্চতাটা অনেক কম। এবার আরেকটা আছে উপসাগর। তো উপসাগর তো সবাই জানেই মোটামুটি, উপসাগর হচ্ছে সেই, সেটাকে উপসাগর বলবো যার তিন দিক স্থলভাগ। অনেক সময় এরকম হয় যে মানলাম এরকম একটা স্থলভাগ আছে, আর পাশে এদিকে একটা সমুদ্র আছে, তো এই কি করে সমুদ্রটা এখানে ক্ষয় করতে করতে এরকম করে ক্ষয় করে দেয়। তো এই জায়গায় একটা সাগরের মতো তৈরি হয়ে যায়, এর যাদের এদিকে স্থলভাগ, এদিকেও স্থলভাগ, এদিকেও স্থলভাগ। তো তিন দিকে স্থলভাগ, একদিকে খালি জলভাগ যুক্ত বা সমুদ্র যুক্ত, ওই জন্য তখন তাকে আমরা উপসাগর বলে থাকি, ঠিক আছে। উপসাগর কথার অর্থ হচ্ছে যার তিন দিকে স্থলভাগ, একদিকে জলভাগ। আর উপদ্বীপ কথার অর্থ হচ্ছে যার তিন দিকে জলভাগ, একদিকে স্থলভাগ, ঠিক আছে। তো গেল এটা ইরোশনাল, এবার আছে ডিপোশনাল। তো ডিপোজিশনাল ইয়ের ফলে উপসাগর তৈরি হতে পারে। উপসাগর এমন একটা ব্যাপার যেটা ক্ষয়ের ফলেও তৈরি হতে পারে, সঞ্চয়ের ফলেও তৈরি হতে পারে। সঞ্চয়ের ফলে কিভাবে তৈরি হবে, মানলাম এরকম করে একটা সমুদ্র, উন্মুক্ত সমুদ্র ছিল, ঠিক আছে, এই উন্মুক্ত সমুদ্র ছিল, এবার কোনো কারণে এখানে একটা বাঁধ তৈরি হয়ে গেছে, এরকম বাঁধ। তো বাঁধ তৈরি হয়ে গেলে এটা যদি আমরা দেখি, তো এর 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 এখন এদিকেও স্থলভাগ তো আছে, এদিকেও আছে, এদিকে আছে, কেবলমাত্র সে এইদিকে উন্মুক্ত থাকলো। এরকম সামনের দিকে যদি কোনো সময় বাঁধ তৈরি হয়ে যায়, তো বাঁধ তো ডিপোজিশনাল কাজের ফলেই তৈরি হয়, তো তার ফলে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় আমরা উপসাগর বলি। তো উপসাগর এমন একটা প্রক্রিয়া যেটা দুটার ফলে তৈরি হয়, যেটা উপসাগরটা পরীক্ষা দেয় না। তারপর ডিপোজিশনাল আরেকটা যেটা আছে সামুদ্রিক বাঁধ। তো সামুদ্রিক বাঁধ মানে কি, যে সমুদ্র থেকে যে নুড়ি কাকর বালিগুলো আসে, সেটা উপকূলের কোথাও বা কোনো জায়গায় জমা হতে হতে একটা সময় বাঁধের মতো তৈরি হয়ে যায়, ঠিক আছে, মানে দাঁড়িয়ে থাকে উপরে, তো সেটাকে বলা হয় সামুদ্রিক বাঁধ। তো এটা তিন প্রকারের হয়, একটা হচ্ছে পুরুদেশীয় বাঁধ, যেটা মোটামুটি স্থলভাগের কাছাকাছি সমান্তরালে গড়ে উঠবে। সমান্তরালে মানে স্থলভাগটা যেরকম এরকম যদি স্থলভাগ থাকে, এটা যদি সমুদ্র হয়, তাহলে বাঁধটা এরকম সমান্তরালে গড়ে উঠবে স্থলভাগ, ঠিক আছে।
আর একটা আছে অনুতটীয় বাঁধ। তো অনুতটীয় বাঁধটা মেইনলি অনুতটীয় স্রোতের ফলে তৈরি হবে, ঠিক আছে। অনুতটীয় স্রোত মানে ওটা এমন একটা স্রোত যার বিস্তারটা খুব অল্প হবে, কিন্তু যার জলের গতিবেগটা অনেক বেশি হবে, যেদিক দিয়ে যাবে ভেঙে চুরে শেষ করে দিবে, ঠিক আছে। তখন এইরকম ভাঙতে ভাঙতে তার মধ্যে অনেক নুড়ি কাপড় থাকে। তো সেটা যখন এই বাঁধ এই স্রোতটা একটা সময় কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আর বেশি দূর থাকে না, তখন তারা যে বাঁধ তৈরি করে, ওই ওগুলো জমা হয়ে বাঁধ তৈরি করে ধীরে ধীরে, সেটা হলো অনুতটীয় বাঁধ। আর একটা হচ্ছে ব্যারিয়ার রিজ বা প্রতিবন্ধক বাঁধ, যেটা যেটা মেইন স্থলভাগ থেকে বা উপকূল ভাগ থেকে অনেক দূরে, অনেক দূরে, ঠিক আছে, মোটামুটি মাঝ সমুদ্রের মধ্যে যে বাঁধটা তৈরি হয়, মাঝ সমুদ্র নয়, একটু দূরে আর কি, মানে যে জায়গা দিয়ে নৌগুলো চলাচল করে, তো তাদের প্রতিবন্ধকতা হয়, ওই জন্য একে অনেক সময় প্রতিবন্ধক বাঁধও বলা হয়, ঠিক আছে। সেখানে আমি ছবি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে প্রদেশীয় বাঁধ, স্থলভাগের সমান্তরালে তৈরি হচ্ছে, এটাকে বলা হয় অনুতটীয় বাঁধ, ঠিক আছে। এরকম হয়, এটা কিন্তু স্থলভাগের কাছাকাছি হতে পারে। আর একটা হচ্ছে প্রতিবন্ধক বাঁধ, যেটা মোটামুটি স্থলভাগ থেকে দূরে থাকবে কিছুটা, যেটা নৌ চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করবে। এই যে এটা একটা, এটা কিন্তু একটা দ্বীপের পাশে গড়ে উঠেছে এরকম। তারপর একটা স্পিড। তো স্পিডটা কি? স্পিড হচ্ছে বাঁধের এক প্রান্ত, এই যে বাঁধগুলো আছে, তো বাঁধের এক প্রান্ত এরকম স্থলভাগের সঙ্গে যুক্ত থাকবে, আর এক প্রান্ত এরকম করে উন্মুক্ত সমুদ্র খোলা যদি থাকে, যদি না মিলে, তখন তাকে বলা হয় স্পিড। বোঝা গেল? তো স্পিডকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা যায়। তো স্পিড এক, বাঁধ আর স্পিডের মধ্যে যদি কেউ পার্থক্য বলে, তাহলে কি পার্থক্য হবে? একটাই পার্থক্য হবে, যে বাঁধের কোনো অংশ স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে না, সেটা পুরোপুরি জলের মধ্যে থাকে। কিন্তু স্পিডের এক প্রান্তটা জলের মধ্যে যুক্ত থাকে, আরেক প্রান্তটা কিন্তু কি থাকে, স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে, মানে একটা জলে উন্মুক্ত থাকে, একটা স্থলভাগে যুক্ত থাকে। তো একে বলে অনেক সময় হুক স্পিড, যখন হুকের মতো হবে দেখতে, ঠিক আছে, এরকম করে, এরকম হবে টাইপ, এটা স্থলভাগ। আর ঘূর্ণন স্পিড মানে যে এরকম ঘুরতে 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 হবে। কাসপেড স্পিড মানে দুটা স্পিড যখন মিলে যাবে, মানলাম এদিক থেকে একটা এরকম করে স্পিড গেছিল, আর একটা স্পিড এদিক থেকে আসলো, যখন এরকম দুটা মিলে যাবে, তখন তাকে কাসপেড বলবো। টম্বলোটা খুব ইম্পর্টেন্ট, টম্বলো থেকে উদাহরণ আছে, এবং উদাহরণ এটাই দেয়, রত্নাগিরি শহরে কি কি দেখা যায়। তো টম্বলো হচ্ছে যখন এই যে স্পিড গুলো একদিকে স্থলভাগকে যুক্ত করবে, আর একদিকে মাঝ সমুদ্রে থাকা কোনো দ্বীপকে যুক্ত করবে, ঠিক আছে, অর্থাৎ এটা একটা রাস্তার মতো তৈরি হয়ে যাবে, তখন সেটাকে বলা হয় টম্বল। যেমন ভারতের কোঙ্কণ উপকূলে রত্নাগিরি শহরে কিন্তু এরকম দেখা যায়। আর একটা আছে লুপ বাঁধ। স্পিড বাঁধ বেঁকে গিয়ে যখন উপসাগরের সঙ্গে যুক্ত হবে, মানে এই বাঁধটা বাঁকতে 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 নিজেই গিয়ে উপকূলের সঙ্গে আবার যুক্ত হয়ে যাবে, ঠিক আছে, সেটাকে বলা হয় লুপ বাঁধ। সেখানে সম্ভবত সবগুলোরই ছবি দিয়েছি। এই যে টম্বলো, এটা এটা দ্বীপ, এটা স্থলভাগ, টম্বলো, ঠিক আছে, যে বাঁধ, স্পিড, এটা হচ্ছে উপসাগরের ছবি। এখানে আরো ছবি দেওয়া আছে কয়েকটা। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, কোস্ট লাইন, ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসে। কোস্ট লাইন মানে হচ্ছে উপকূল রেখা বা উপকূল। তো উপকূলের অনেক শ্রেণী বিভাগ আছে, যেখান থেকে কোশ্চেন আসে। তো উপকূলকে মেইনলি চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিমজ্জিত উপকূল, যেটা মানলাম এরকম একটা স্থলভাগ ছিল, এদিকে সমুদ্র ছিল, তো এই স্থলভাগটা কোনো কারণে নিচের দিকে চলে গেল, এরকম করে নিচে নেমে, তখন কি হলো, এই জলটা এরকম করে গেল, গিয়ে অর্থাৎ স্থলভাগটা ডুবে গেল, নিমজ্জিত হলো, সেটাকে বলবো নিমজ্জিত উপকূল। আর উত্থিত উপকূল কোনটা? মানলাম এরকম করে এই জায়গায় সমুদ্র ছিল, ঠিক আছে, সমুদ্রের এই অংশটা কিছুটা উপরের দিকে উঠলো, উঠে গিয়ে এই জায়গায় আগে মহিঢালের মতো ছিল, এবং এই জায়গায় এখন সে একটা নতুন করে কোস্ট লাইন ক্রিয়েট করলো। তো স্থলভাগ যখন এরকম উপরের দিকে সমুদ্রের তলের স্থলভাগটা আর কি উপরের দিকে উঠে যখন এরকম তৈরি করে, তখন সেটাকে বলে উত্থিত উপকূল। আর যৌগিক উপকূল কোনটা? কিছু কিছু জায়গা আছে যেখানে উত্থিত আর নিমজ্জিত দুটারই বৈশিষ্ট্য আছে। কিছু কিছু তাদের মধ্যে অল্প জায়গা আছে যেটা উত্থিত, যেটা উম, জায়গা আছে যেটা নিমজ্জিত, তো তাদেরকে বলা হচ্ছে যৌগিক উপকূল, যারা দুটা বৈশিষ্ট্য বহন করবে। আর প্রশমিত উপকূল মানে তারা কোনো বৈশিষ্ট্যই বহন করবে না, অর্থাৎ তারা সৃষ্টির প্রাককালে যেরকম ছিল, বর্তমানে তারা একই রকম আছে, কোনো চেঞ্জ হয়নি, না উত্থিত হয়েছে, না অবনমিত হয়েছে, না কিছু হয়েছে, তখন সেটাকে বলো প্রশমিত উপকূল, যে সেটাতে কিছুই হয়নি। এই নিমজ্জিত উপকূলটাই খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, যেটা নিচের দিকে নেমে যায়। তো নিমজ্জিত উপকূলকে আবার দুই ভাগে ভাগ করা যায়, নিমজ্জিত উচ্চ উপকূল আর নিমজ্জিত নিম্ন উপকূল। মানে কি হলো, মানে স্থলভাগটা তো নিমজ্জিত হলো জলের ফলে, নিমজ্জিত হবার পর এই অংশটা পুনরায় আবার নিমজ্জিত হয়। তো পুনরায় যদি আবার নিমজ্জিত হয়, অর্থাৎ নিচের দিকে নামে, তখন বলবো নিমজ্জিত নিম্ন উপকূল, নিমজ্জিত হয়েছে আবার নিচের দিকে নেমে গেছে। আর নিমজ্জিত নিমজ্জিত হয়েছে কিন্তু কিছু অংশটা আবার উপরের দিকে উঠে গেছে, তখন বলো তাকে নিমজ্জিত উচ্চ উপকূল। তো নিমজ্জিত উচ্চ উপকূল মানে নিমজ্জিত হয়েছে প্লাস কিছুটা উপরের দিকে উঠে গেছে। নিমজ্জিত নিম্ন উপকূল মানে নিমজ্জিত হয়েছে এবং আবার নিচের দিকে নেমে গেছে। নিমজ্জিত উচ্চ উপকূল তিন প্রকার, রিয়া, ফিওর্ড আর ডালমেসিয়ান। এই তিনটা পড়ানোর জন্যই এত গল্প হলো, ঠিক আছে, কোশ্চেন আছে ডিরেক্ট এগুলা থেকে, যে রিয়া উপকূল মানে কি অ্যাকচুয়ালি, ফিওর্ড উপকূল মানে কি, আর ডালমেসিয়ান উপকূল মানে কি। তো এগুলো যা 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 বললাম আমি, সব সংজ্ঞা টঙ্গা লেখা আছে, ওগুলো আমি বলছি না।
শুধুমাত্র জৈবিক উপকূল থেকে একটা মনে রাখতে হয়, যেটা ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ানোর সময় বলবো আমি, যে কেরালার মালাবার উপকূলকে বলা হয় যৌগিক উপকূল। এটা কোশ্চেন খুব আছে যে কেরালার মালাবার উপকূল কিসের কোন উপকূলের উদাহরণ, তাহলে বলতে হবে যৌগিক উপকূলের উদাহরণ, কারণ সেখানে দুটাই বৈশিষ্ট্য বহন করছে। এবার এই যে রিয়া, ফিওর্ড আর ডালমেসিয়ান, তো এই তিনটা জিনিস আমরা আগে বুঝি। তো রিয়া আর ফিওর্ডের যে এই ডালমেসিয়ানের যে নামটা হয়েছে, সেটা তাদের আকৃতির দিক থেকে নাম হয়েছে, ঠিক আছে, তাদের আকৃতির দিক থেকে। একটা তো এরকম ব্যাপারটা আছে যে রিয়া মানে হচ্ছে নদী আসবে, অর্থাৎ নদী সম্পর্কিত এলাকা হবে এরকম। আর ফিওর্ড মানে হচ্ছে হিমবাহ সম্পর্কিত হবে, যে হিমবাহ গলে গিয়ে ওই জায়গায় উপকূল তৈরি হবে। কিন্তু এটা তো রিয়া আর ফিওর্ডের মধ্যে পার্থক্য হলো। রিয়া আর ডালমেসিয়ানের মধ্যে কি পার্থক্য? দুটাই তো নদীর ফলে তৈরি হচ্ছে এরকম ব্যাপারটা। তো রিয়া আর ডালমেসিয়ানের পার্থক্য হচ্ছে আকৃতিগত পার্থক্য, তারা কেমন করে উপকূলটা তৈরি করছে তার ভিত্তিতে। যদি উপকূলটা এই যে মানলাম এটা গোটাটা সমুদ্র আছে, ঠিক আছে, এবার সমুদ্রটা থেকে কিছু কিছু অংশ এরকম করে সামনের দিকে সমুদ্রের দিকে বিক্ষিপ্ত হচ্ছে। তো এই যে এটা এটা সমুদ্রের একটা স্থলভাগের অংশ, আর এটা সমুদ্র। তো সমুদ্র এই যে ভিতরের দিকে ঢুকে গেল, এই যে উত্থিত অংশটা এরাও তো এখানে উপকূল তৈরি করেছে, বা এইদিকে উপকূল তৈরি করেছে। এটাকে বলা হচ্ছে তির্যক উপকূল। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে স্থলভাগটা মেইনলি এরকম করে আছে সমান্তরালে, আর এটা সমুদ্র আছে, কিন্তু স্থলভাগের কিছু অংশ এরকম করে সমুদ্রের দিকে বেড়ে গেছে। ফলে এই স্থলভাগের আশেপাশে যে উপকূলগুলো তৈরি হবে, সেটা কিন্তু সমুদ্রের সমান্তরালে তৈরি হবে না, বরং সমুদ্রকে তির্যক ভাবে তৈরি হবে। তো তির্যক ভাবে যে উপকূল তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে রিয়া উপকূল। তো রিয়া উপকূল মানে তির্যক ভাবে তৈরি হবে, বোঝা যাবে। এখানেও আমি উদাহরণ দিলাম, এখানেও আমি ছবি দিয়েছি একটা, যে এই সমস্ত জায়গাগুলো, ঠিক আছে। কিন্তু ডালমেসিয়ান উপকূলটা কি হবে? ডালমেসিয়ান উপকূলটা হচ্ছে সমান্তরালে তৈরি হবে। যেমন এটা আমাদের স্থলভাগ আছে, তো এই স্থলভাগটা, যেমন স্থলভাগটা ছিল এরকম করে, আর এটা সমুদ্র, তো স্থলভাগের সমুদ্রের সমান্তরালে এই জায়গায় যে তৈরি হবে, সেগুলো হচ্ছে ডালমেসিয়ান উপকূল। তবে ডালমেসিয়ান উপকূল মানে সমান্তরালে তৈরি হবে, আর রিয়া মানে হচ্ছে তির্যক আকারে তৈরি হবে। আর ফিওর্ড উপকূল পুরোপুরি আলাদা, হিমবাহ দূষিত অঞ্চলে মেইনলি তৈরি হয় এটা, যেমন হচ্ছে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ওই সমস্ত জায়গায় এগুলো তৈরি হয়। তো এগুলো লেখা আছে এখানে। রিয়া একটি স্প্যানিশ শব্দ, এর অর্থ হচ্ছে নদী উপত্যকা নিমজ্জিত অংশ। তো নদী উপত্যকায় দেখা যায়, আমি তো বলেছিলাম, নদী উপত্যকায় সৃষ্টি হয়, আড়াআড়ি বা সমকোণে অবস্থান করে বা তির্যক ভাবে অবস্থান করে। এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফিওর্ডের দেশ নরওয়ে, সুইডেন দুটাকেই বলা হয়। ওই গোটা যে ওই কি বলে স্কandinavian কান্ট্রি গুলো আছে, তাদের সবগুলোকেই বলা হয় প্রায়। কোনো কোনো জায়গায় নরওয়ে থাকবে, কোনো কোনো জায়গায় সুইডেন থাকবে, ঠিক আছে। ফিওর্ডের দেশ স্কandinavian কান্ট্রি গুলো সবগুলোকে বলা হয়। এবার আছে ফিওর্ড। তো ফিওর্ড হচ্ছে হিমবাহ অধ্যুষিত অঞ্চলে সৃষ্টি হয়, হিমবাহের গলনে সৃষ্ট এটা। উদাহরণ হচ্ছে নরওয়ে, সুইডেন, স্কটল্যান্ড, পশ্চিম ভাগ, আলাস্কার ফিওর্ড উপকূল, মানে এই সমস্ত জায়গা, অর্থাৎ যেখানে বরফগুলো গলে গিয়ে উপকূল ভাগ তৈরি হয়, সেটা হচ্ছে ফিওর্ড উপকূল। আর ডালমেসিয়ান হচ্ছে কি উপকূলের সমান্তরালে সৃষ্টি হয়, যেটা আমি বললাম। তো এগুলো ছিল, ঠিক আছে। তো এই আজকে এটাই পড়াবো। আর এরপর আমি ভূমিরূপ গুলো পড়া দেবো কয়েকটা, ঠিক আছে। আর কালকে যেগুলো বাকি থাকলো সবগুলো পড়া দেবো, ঠিক আছে। এবার হচ্ছে ডেভিসের থিওরি আর প্লেঙ্কের থিওরি আর হ্যাকের থিওরি, খুব ছোট আকারে লিখেছি আমি, বেশি বড় নেই। এটা একটু পড়া দিই যাতে কালকে সিলেবাসটা শেষ হয়ে যায়। তো নর্মাল সাইকেল অফ ইরোশন প্রথমে আমরা পড়বো, কিন্তু তার আগে আমাদের কিছু কিছু কনসেপ্ট জানতে হবে, যে সাইকেলিক আর নন সাইকেলিক কনসেপ্ট মানে কি। আমি জাস্ট হালকা করে একটু বলে দিই। সাইকেলিক কনসেপ্ট মানে হচ্ছে চক্রাকারে সংঘটিত হবে, অর্থাৎ কোনো একটা ভূমি যদি এরকম থাকে, যেটা উত্থিত হলো, পুনরায় আবার গিয়ে ওই জায়গায় তৈরি হবে। মানে একটা মানুষ প্রথমে ভিখারি ছিল, বড় লোক হলো, আবার ভিখারি হলো, সেটা হলো চক্রাকার। আর অচক্রাকার মানে কি? অর্থাৎ যেখান থেকে শুরু হবে সেখানে আর ফিরে আসবে না, বা এরকম চক্রাকারে হবে না, উঠছে নামছে, একবার উঠলো আবার নেমে গেল, আবার উঠছে আবার নামছে, এরকম। চক্রাকার বলে কিছু নেই যে উঠলো আবার ধীরে ধীরে বড় হবে তারপরে নামবে, ওরকম নয়। হুট করে ছোট হয়ে যেতে পারে, হুট করে বড় লোক হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলোর নাম হচ্ছে অচক্রাকার মতবাদ। তো এই সাইকেলিক কনসেপ্ট ভূগোলে প্রথম যে যিনি দেন তার নাম হচ্ছে জেমস হার্টন আর চার্লস ডারউইন, ঠিক আছে। তো মেইনলি জেমস হার্টনই, তবে চার্লস ডারউইনেরও কিছু ভূমিকা আছে ওই জন্য। তো স্কটল্যান্ডের ভূতত্ত্ববিদ জেমস হার্টন 1785 সালে সর্বপ্রথম ক্ষয়চক্র ধারণাটি প্রবর্তন করেন। আর এটার জন্য তিনি একটা সাইক্লিক নেচার অফ দ্য আর্থ হিস্ট্রি নামক বই লিখেছিলেন, যেখানে তিনি এই কনসেপ্টটা দিয়েছিলেন, ঠিক আছে। এই ধারণাটাই পরবর্তীকালে ইউনিফর্মিটারিজম নামে পরিচিত। এর বাংলা অর্থ হচ্ছে সমতাবাদ, ঠিক আছে। অর্থাৎ অতীতে যেভাবে ঘটনাগুলো ঘটছে, সেম এখনো সেভাবেই ঘটছে, শুধুমাত্র তাদের মধ্যে কিছু হেরফের হয়েছে। আগে হয়তো নদী বেশি কাজ করতো, এখন হিমবাহ কাজ করছে, কিন্তু নদী আগেও কাজ করতো, এখনো কাজ করছে, ঠিক আছে, এরকম ব্যাপার। তো এগুলো মনে রাখতে হবে কে দিয়েছিল। এবার ভূমিরূপের এরূপ চক্রাকার পরিবর্তনের কথা প্রথম উল্লেখ করেন জেমস হাটনকে ভূমিরূপ বিদ্যার জনক বলা হয়, ঠিক আছে। তো এটা একটা কোশ্চেন যে ভূমিরূপ বিদ্যার জনক কাকে বলা হয়, জেমস হাটনকে, ঠিক আছে। আর এখান থেকে কিছু চক্রাকার যারা সাপোর্ট করেছে, যেমন ডেভিস, কিং প্রমুখ। তো ডেভিস মেইনলি, ডেভিসের মতবাদগুলো সাইক্লিক মতবাদ নামেই পরিচিত মেইনলি, ঠিক আছে।
তো এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে এরকম, যেমন জিওগ্রাফিক্যাল সাইকেল অফ ইরোশন 1889 সালে, কমপ্লিট সাইকেল অফ রিভার লাইফ 1889, এরিড সাইকেল অফ ইরোশন ডেভিস দিয়েছিল কত সালে দিয়েছিল, ঠিক আছে, 1899টা নাই, জিওগ্রাফিক্যাল সাইকেল অফ ইরোশন এটা মানে 1899 হবে সম্ভবত। আচ্ছা নিচের দিকে আছে, আমরা দেখে নেবো তখন। তো এরকম কয়েকটা দেওয়া আছে। এখানকার মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে এই যে এটা, সাভানা সাইকেল অফ ইরোশন, আর হচ্ছে সাইকেল অফ পেডিপ্লেনেশন। পেডিপ্লেনেশন এলসি কিং, আর সাভানা সাইকেল অফ ইরোশন হচ্ছে কুক আর এমপি থমাস, এমএফ থমাস, ঠিক আছে। তো এটা জিজ্ঞেস করে, আর বাকিগুলো অতটা জিজ্ঞেস করে না, কারণ বাকিগুলো বেশিরভাগই ডিবিসি লিখছে। তবে মেরিন সাইকেল অফ ইরোশন একজন জনসনও লিখেছে, জনসন যে সমুদ্রকে ভাগটা করছিল সেই লোকটা, ঠিক আছে। এবার নন সাইক্লিক কনসেপ্ট মানে কি হচ্ছে, যেটা বললাম আমি, চক্রাকারে সংগঠিত হবে না, যে যখন তখন উপরে উঠে যেতে পারে, যখন তখন আবার নিচে বসে যেতে পারে, ওরকম একবার জিরো থাকবে, তারপরে ধীরে ধীরে বড় হবে, তারপরে আবার ক্ষয় হচ্ছে খালি, ওরকম নয়। হঠাৎ উঠতে পারে, হঠাৎ ক্ষয় হলো, আবার উঠলো, ক্ষয় হলো, এরকম করতে চলতে থাকে। তো সেটাকে বলা হয় নন সাইক্লিক কনসেপ্ট। তো নন সাইক্লিক কনসেপ্টে যারা বিশ্বাসী তাদের মধ্যে একজন আছে পেং। যদিও পেংকে এখানে ফেলাটা দরকার নেই, মানে উচিত নয় আর কি। পেং কিন্তু অন্যরকম, পেংকের মতবাদটা অ্যাকচুয়ালি পলিসাইক্লিক কনসেপ্ট নামে পরিচিত, কিন্তু বইগুলোর মধ্যে এখানেই দেওয়া আছে, ওই জন্য আমি এখানে লিখেছিলাম। এটা মনে রাখতে হবে যে পলিসাইক্লিক কনসেপ্টে বিশ্বাস হচ্ছে পেং। পেং হচ্ছে এক চক্র মতবাদ নয়, বহু চক্র মতবাদে বিশ্বাসী। চক্রাকার মতবাদে তো ডেভিড। আর হ্যাক আছে, হ্যাক, মরিসা, স্কুম, চোরলে, স্ট্রলার, লিচিটি, এরা হচ্ছে পুরোপুরি নন সাইক্লিক কনসেপ্টে বিশ্বাসী। তো ডাইনামিক ইকুইলিব্রিয়াম মডেলের মধ্যে যেটি হ্যাক দিয়েছিল, যেটা টাইম ইন্ডিপেন্ডেন্ট মডেল নামে পরিচিত। তারপরে টেকটনিক জিওমর্ফিক মডেল, এম মরিসা, বলতে পারে এর মধ্যে কোনটা কি বলে যে নন সাইক্লিক কনসেপ্ট, দিয়ে দিতে পারে। এপিসোডিক ইরোশন থিওরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্কুম আর হচ্ছে লিচিটি, এরা দুজন মিলে দিয়েছে। তো গেল এটা। এবার আছে কনসেপ্ট, এই কনসেপ্ট অফ সিস্টেম। সিস্টেম শব্দের অর্থ হচ্ছে প্রণালী। প্রণালী মানে কি? প্রণালী মানে হচ্ছে সম্পর্ক বোঝাতে ব্যবহার করা, ঠিক আছে। মানলাম একটা জায়গায় অনেকগুলো উদ্ভিদ বা প্রাণী আছে, মানে অনেকগুলো প্রাণী আছে। তো এই প্রাণীগুলো, যেমন আমরা পড়েছিলাম এতে বায়োজিওগ্রাফিতে, যে একে অপরের সঙ্গে খাদ্য খাদক সম্পর্ক। তো এই যে তাদের মধ্যে খাদ্য খাদক সম্পর্ক, এটা একটা সিস্টেম বা প্রণালী। তো প্রণালী শব্দের অর্থই হচ্ছে যে কোনো বস্তু বা ব্যক্তি যাই থাকুক না কেন, তাদের মধ্যে কিরকম সম্পর্ক রয়েছে সেটা বোঝাতে মূলত সিস্টেম বা প্রণালী শব্দটা ব্যবহার করা হয়। যেটা প্রথম ব্যবহার করেছেন বার্টন অ্যান্ড ফ্লাই 1940 থেকে 50-এর দশকে, এবং এটি সমর্থক হচ্ছে হাম্বোল্ট, রেজেল, ইত্যাদি ইত্যাদি। তো মেইনলি এগুলো কোশ্চেন দিবে না কে দিয়েছে না দিয়েছে, কিন্তু আমরা যখন থিওরি গুলো পড়বো তখন বুঝবো যে কোনো কোনো থিওরি আছে যেটা ক্লোজ সিস্টেম, যেমন ডেভিসের থিওরিটা হচ্ছে ক্লোজ সিস্টেম বা আবদ্ধ প্রণালী। আবার প্লেঙ্কের থিওরিটা হচ্ছে মুক্ত প্রণালী, ঠিক আছে। তো এই মুক্ত প্রণালী আর আবদ্ধ প্রণালীগুলো যদি একটু বুঝে নিই তাহলে বুঝতে সুবিধা হয়। তো প্রণালী তিন প্রকারের আছে, ঠিক আছে। একটা নাম হচ্ছে ক্লোজ সিস্টেম, একটা নাম হচ্ছে ওপেন সিস্টেম, একটা নাম হচ্ছে আইসোলেটেড সিস্টেম। তো ক্লোজ সিস্টেম মানে কি, যার মধ্যে এনার্জি ভিতরে ঢুকবে, এনার্জির আদান প্রদান হবে, অর্থাৎ এনার্জির আদান প্রদান হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখানে একটু বলে দিই, তারপর বলছি, ঠিক ছবিটাতে ভালো থাকতে পারে। তো শক্তি ও বস্তু, প্রথমে বিচ্ছিন্ন প্রণালী বা আইসোলেটেড বলি। আইসোলেটেড এমন একটা যে শক্তি আর বস্তু কোনো কিছু বাইরে আসে না, এটাই মেন কথা। শক্তি বস্তু কোনো কিছু বাইরে আসে না। ফর এক্সাম্পল আমরা যদি আমাদের মহাজগৎকে ধরি, তাহলে মহাজগৎ থেকে মানলাম আমরা একটা পৃথিবী থেকে কোনো জিনিসকে বাইরে ফেলে দিলাম। তো যতই বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করি, মহাজগৎ তো একটাই, এর বাইরে কেমন করে ফেলবো, ঠিক আছে। তো এটাই বলেছে, শক্তি আর বস্তু যখন তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, তখন তাকে বলা হচ্ছে কি, বিচ্ছিন্ন প্রণালী, যেখানে শক্তিও ঢুকবে না, বস্তুরও কোনো কিছুর আদান প্রদান হবে না। আর আবদ্ধ প্রণালী কি, বাইরে থেকে অথবা প্রণালীর ভিতর থেকে শক্তির আদান প্রদান করতে পারে, মানে শক্তি আদান প্রদান হবে, এনার্জি এনার্জি ট্রান্সফরমেশন হবে, কিন্তু বস্তুর কোনো আদান প্রদান হবে না। যেমন ডেভিসের খচকটায় দ্বারা ইয়ে, শক্তির আদান প্রদান হয়, বস্তুর আদান প্রদান হয় না। এগুলো জিনিস একটু মানে ইয়ে আছে আর কি। তো বেশি অত বুঝে লাভ নেই, তাহলে আবদ্ধ প্রণালী কে ধারণা দিয়েছে সেগুলো বুঝলেই হবে। তারপর হচ্ছে মুক্ত প্রণালী কি, মুক্ত প্রণালী এমন একটা প্রণালী যে এই প্রণালীতে শক্তিরও আদান প্রদান হয়, বস্তুরও আদান প্রদান হয়, সবাই আসো যাও এরকম ব্যাপার। তো পেঙ্ক এই ধারণার প্রবর্তক, ঠিক আছে। পেঙ্ক বলেছিলেন না যে যখন তখন ক্ষয় হতে পারে, যখন তখন যা কিছু হতে পারে। তো পেঙ্কের মতবাদটা মুক্ত প্রণালীর অন্তর্গত। এছাড়া কয়েকটা উদাহরণ দেওয়া আছে, তবে আমাদের মেইনলি মনে রাখতে হবে যে ডেভিসের প্রণালীটা হচ্ছে ক্লোজ সিস্টেম বা আবদ্ধ প্রণালী, আর পেঙ্কের ধারণাটা হচ্ছে মুক্ত প্রণালী সিস্টেম। ছবিটা দেওয়া আছে ওটাই। এবার থিওরিজ অফ ল্যান্ডস্কেপ ইভলিউশনের মধ্যে এতগুলো থিওরি পড়তে হবে, একটা হচ্ছে ডেভিস, একটা হচ্ছে এলসি কিং, পেঙ্ক আর হ্যাক। এলসি কিংটা আজকে পড়াবো না, কালকে পড়াই দেবো, কিন্তু আজকে এই তিনটা একটু করে বলে দেবো, ছোট করে দেওয়া আছে এখানে। তো নর্মাল সাইকেল অফ ইরোশন নামে পরিচিত ডেভিসের থিওরিটা, এটা কে দিয়েছিল? উইলিয়াম মরিস ডেভিস, 1899 সালে। থিওরিজ, তবে ডেভিস শুধুমাত্র একটা থিওরি দেয়নি, ডেভিস অনেকগুলো থিওরি দিয়েছে। যদি পরীক্ষায় জিজ্ঞেস করে কমপ্লিট সাইকেল অফ রিভার লাইফ, ঠিক আছে,
propounded in his essay on the river valley in Pennsylvania, তাহলে এটা হবে 1889 সালে। যদি বলে জিওগ্রাফিক্যাল সাইকেল ইন জিওগ্রাফিক্যাল সাইকেল, তাহলে এটা আছে 1899, তাহলে ওটা ভুল আছে, ওটা 1889 হবে না, ওটা 1899 হবে, ঠিক করে দেবো আগেরটা। তো কমপ্লিট সাইকেল অফ ইরোশন 1899 সালে, যেটা নর্মাল সাইকেল অফ ইরোশন নামে পরিচিত। তো আমাদের যদি পরীক্ষা দেয় যে নর্মাল সাইকেল অফ ইরোশন কত সালে দেওয়া, তাহলে কিন্তু আমরা এটা করবো, কিন্তু অনেক সময় চালাকি করে পেনসিলভেনিয়া এটা দিয়ে দেয়, খুব ইম্পর্টেন্ট। তো এটা 10 বছর আগে দেওয়া, 1889 সালে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। রিসার্চ ওয়ার্ক, অর্থাৎ সে যে রিসার্চ করেছিল তার কাজটা কিন্তু জিওগ্রাফিক্যাল এসে গ্রন্থে প্রকাশ পায়। আর কোন জায়গার উপর রিসার্চ করেছিল, তো মোনাটানা ইউএসএ, মন্টানা প্রদেশের ইউএসএ। কোনো কোনো জায়গায় অন্য লেখা থাকে, ঠিক আছে, কিন্তু আমি তো দেখলাম বেশিরভাগ বই মানে নেটের বইগুলোতে এটাই লেখা আছে মন্টানা। আর একটা লেখা আছে কি যেন কাট মেনি না কি এরকম নাম, তো ওটা আমি অবলিক দিয়ে এরকম করে অ্যাড করে দেবো, না এগুলো কনফিউশন আর কি, দুটাই কোনটা যে হবে ঠিক আমরাও, কিন্তু অ্যান্সার তো দেখছে এটা মন্টানাই দেখাচ্ছে। তো ইন্সপায়ার্ড বাই, এই যে ডেভিসের থিওরিটা এটা কার দ্বারা অনুপ্রাণিত, তো জেমস হাটন, ঠিক আছে, অ্যান্ড চার্লস ডারউইন দ্বারা। চার্লস উইন্টার তিনি খুবই গভীরভাবে ছিলেন, যে এতই গভীর ছিলেন যে মানুষের যেমন যৌবন পরিণত বার্ধক্য হয়, ঠিক ভূমিরূপকেও যৌবন পরিণত বার্ধক্য অবস্থা ভাগ করেছিলেন। তার এই থিওরিটা নর্মাল সাইকেল অফ ইরোশন নামে পরিচিত, ক্লোজ সিস্টেম নামে পরিচিত, টাইম ডিপেন্ডেন্ট নামে পরিচিত, সেগুলো আমাদের মনে রাখতে হবে। ট্রাইও অফ ডেভিস কি বলা হয়, যে স্ট্রাকচার, প্রসেস আর স্টেজ, এই তিনটার কথা বলেছেন, যে কোনো জায়গার ভূমিরূপ মূলত এই তিনটা প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, বা এই তিনটা নিয়ন্ত্রক ভূমিরূপে, তো একে একত্রে ট্রাইও অফ ডেভিস বা ডেভিসের ত্রয়ী বলা হয়। এবার তিনি কিছু কিছু অ্যাজাম্পশন করেছিলেন, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া আছে, যে ভূমিরূপের উত্থান ও ক্ষয় একসাথে হয় না, আগে উত্থান শেষ হবে, তারপর ক্ষয় হবে। উত্থান হবে দ্রুত, আর ক্ষয় হবে ধীরে ধীরে, ঠিক আছে। সমগ্র এলাকাটি সমুদ্র তলের উপরে অবস্থান করবে, অর্থাৎ সমুদ্র তলের উপরে থাকবে তাদের উচ্চতা, সমুদ্র তলে নিমজ্জিত হয়ে থাকলে হবে না। সমগ্র এলাকাটি আর্দ্র অঞ্চলের অন্তর্গত হবে, অর্থাৎ যে জায়গায় বৃষ্টিপাত হয়, যদি শুষ্ক অঞ্চল হয় তাহলে তো জায়গায় বৃষ্টি হবে না, নদীও তৈরি হবে না। তো কতগুলি পর্যায়ের মাধ্যমে ক্ষয়কাজ চলে, যেমন যৌবন, পরিণত আর বার্ধক্য, ঠিক আছে। তো ফার্স্ট স্টেজে কতগুলো জিনিস যেগুলো আমরা যেগুলো দেখি আর কি, সেগুলো আমি বলছি না আর, হ্যাঁ, অ্যাবসুলেট হাইট বেশি হবে, আর রিলেটিভ ভ্যালি ধীরে ধীরে বাড়তে থাকবে। হেডওয়ার্ড ইরোশন হবে, অর্থাৎ মস্তকমুখী ক্ষয় হবে নিচের দিকে। তারপরে আই আকৃতি ভূমিরূপ, ভি আকৃতি ভূমিরূপ, শৃঙ্খলিত শৈলশিরা, মন্থ, কূপ, টেলাস ইত্যাদি ইত্যাদি দেখা যায়। আর সেকেন্ড ওয়ার্ডার কোনটা, যেখানে ভি আকৃতিটা ধীরে ধীরে ভি আকৃতি ছিল, এটা ধীরে ধীরে এখন ইউ আকৃতির মতো হবে, অর্থাৎ বড় হবে এরিয়াটা। পাহাড়ের শিকড় ক্ষয় হতে শুরু করবে, পরম উচ্চতা হ্রাস পাবে, পরম মানে হচ্ছে অ্যাবসুলেট হাইট, মানে সব থেকে উঁচু যে হাইটটা, ওটা ধীরে ধীরে কমে যাবে। তারপরে এখানে কি কি ভূমি দেখা যাবে, জলবিভাজিকা প্রশস্ত হবে, প্লাবন ভূমি দেখা যাবে, মস্তক কর্তৃত ক্ষয় দেখা যাবে, পর্যায়িত ঢাল তৈরি হবে, এটা খুব ইম্পর্টেন্ট। গ্রেডেড স্ট্রিম, গ্রেডেড ঢাল এখানে স্লো, গ্রেডেড ফ্লো, কিন্তু গ্রেডেড স্ট্রিম বলে একটা টার্ম আছে, যেটা জিকে গিলবার্ট দেয় প্রথম। কে কোন ধারণাটা দিয়েছিল ওটা আমি কালকে অ্যাড করে দেবো, কালকে যখন গোটা পিডিএফটা দেবো না, ওগুলো অ্যাড করে দেবো, কে কোন ধারণা দিয়েছে, যেমন ডেল্টা শব্দটা কে ব্যবহার করেছিল প্রথম, খুব ইম্পর্টেন্ট। এরকম আরো কতগুলো আছে জিওমরফোলজিতে, ওগুলা ছাড়া জিওমরফোলজি হয় না, তো ওগুলো আমি কালকে অ্যাড করে দেবো পুরো পিডিএফটা যখন দেবো। তো যেটা বলছিলাম আমি, যে গ্রেডেড স্ট্রিম শব্দটা ব্যবহার করে কি জিকে গিলবার্ট। তো গ্রেডেড স্ট্রিম মানে হচ্ছে সেই নদীটা, যে নদীর ক্ষয় সমান সমান বহন সমান সমান সঞ্চয়, ঠিক আছে, অর্থাৎ যতটা ক্ষয় করবে ততটাই বহন করে নিয়ে চলে যাবে কোনো জায়গায়, ততটাই আবার কোনো না কোনো জায়গায় জমা হয়ে যাবে, ফলে ফলে এর যে স্লোপটা একদম এরকম হয়, পারফেক্ট স্লোপ হয়, ঠিক আছে। তো এটাকে বলা হয় গ্রেডেড স্ট্রিম। তো থার্ড ওয়ার্ডারের মধ্যে দেখা যাবে মিয়ান্ডার, অক্সবোলেক, এগুলো এগুলো দেখা যাবে। আর সর্বশেষ পর্যায়ে একটা সমতল ভূমিরূপ তৈরি হবে, যেটাকে তিনি পেনিপ্লেন নাম দিয়েছিলেন। এই পেনিপ্লেনের মধ্যে কিছু অবশিষ্টাংশ ভূমিরূপ তৈরি হবে, যেটার নাম ছিল মোনাটোনা, ঠিক আছে। এবার এই থিওরির কিছু কিছু সমালোচনা হয়েছিল, যে ভূমিরূপ দ্রুত উত্থান হবে আর ধীরে ধীরে ক্ষয় হবে, এটার অনেকে সমালোচনা করেছে। তারপরে ভূমিরূপ উত্থান শেষ হবে তারপর ক্ষয় হবে, এরকম কোনোদিন হয় না, উত্থান আর ক্ষয় একসঙ্গে চলতে পারে, যেটা পেঙ্ক বা প্রমুখরা আরো এটা সমালোচনা করেছে। তারপর সময় নিরপেক্ষ, যে ভূমিরূপ প্রথমে যৌবন থাকবে, পরিণত থাকবে, তারপরে বার্ধক্য হবে, এইরকম কোনো ব্যাপার নয়। ভূমিরূপ হঠাৎ করে যৌবন থাকলে যৌবন থেকে ডিরেক্ট বার্ধক্য হয়ে যেতে পারে, এত ক্ষয় হবে। আবার হঠাৎ করে এমন উত্থান হলো যে একবারে বার্ধক্য থেকে যৌবন চলে আসতে পারে। তো ওইরকম বলছে সময় নিরপেক্ষ নয়, সময় নিরপেক্ষ অনুক্রম আর কি ভূমিরূপ। এবার আছে পেঙ্কের মতবাদটা। তো পেঙ্ক ছিলেন ডেভিসের পুরোপুরি বিরোধী একজন। তো পেঙ্ক ডেভিস যা যা বলে গেছে, পেঙ্ক পুরোপুরি তার বিরোধিতা করেছে। তো পেঙ্কের থিওরিটা মেনলি 1924 সালে ডাই মরফোলজিক্যাল অ্যানালাইস গ্রন্থে প্রকাশ পায়, ঠিক আছে। তিনি ছিলেন একজন জার্মান। তো তিনি মূলত ডেভিসের সমালোচনা করতে গিয়ে এই মতবাদটা দেন, যেটা আমি বললাম। তার মতে ক্ষয়চক্র কখনোই শেষ হয় না, হওয়া না শেষ না হওয়া একটা প্রক্রিয়া, অর্থাৎ ক্ষয়চক্র কখনো শেষ হবে না। তো পেং তিন ধরনের ঢালের কথা বলেন, এটা মনে রাখতে হবে, ইউনিফর্ম, কনকেভ আর কনভেক্স।
এবার বেসিক অ্যাজাম্পশন কি, যে ক্ষয় ও উত্থান একত্রে চলবে, ক্ষয় হচ্ছে উত্থানও হচ্ছে, এরকম হবে। আর সময় নিরপেক্ষ মডেল, অর্থাৎ সময়ের কোনো ভূমিকা নেই। তো ডেভিস যেটা বলেছিলেন স্টেজ, অর্থাৎ এই যে যৌবন পর্যায়ে, পরিণত পর্যায়ে, বার্ধক্য পর্যায়ে, বা ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, তো তিনি তার বদলে একটা নতুন শব্দ ব্যবহার করেন যেটা নাম হচ্ছে অ্যান্টিকুইকলাম, যার অর্থ হচ্ছে ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট বা উত্থান, ঠিক আছে, বা পর্বও বলা হয় বাংলায় অনেক সময়। তো অ্যান্টিকুইকলাম শব্দটা মূলত স্টেজের বিকল্প হিসাবে তিনি ব্যবহার করেছিলেন। এবং তিনি তিন ধরনের অ্যান্টিকুইকলাং এর কথা বলেছেন। একটা হচ্ছে অফস্টেজেন্ডে, খুব ইম্পর্টেন্ট, AUF আছে প্রথমে, অফস্টেজেন্ডে। তারপরে গ্লেচি ফর্মেজি, আর একটা আছে অফস্টেজেন্ডে, AB। তো AUF যেটা এফ আছে, তো মনে রাখতে হবে এফ ফর ফার্স্ট, অর্থাৎ প্রথম ওটা। আর গ্লেচি ফর্মেজে যেটা, ওটা মিডিলে, আর তাহলে বিটা লাস্টে হবে। উল্টা করলে হবে না কিন্তু, যে বি প্রথমে আছে সুতরাং ওটা ফার্স্টে হবে, কারণ এগুলো পর পর সাজাতে দেয়, বা পর পর বলে দেয় যে এর মধ্যে কোনটা প্রথম অ্যান্টিকুইকলাম। তো মনে রাখতে হবে এফ আছে যেটাতে, এফ ফর ফার্স্ট, সে প্রথমে থাকবে। জি ফর মিডিল বা গ্র্যাভিটি, গ্র্যাভিটি মিডিলে থাকে, এরকম করে মনে রাখবো। আর হচ্ছে বি ফর লাস্ট, তাহলে হয়ে যাবে। এবার তিনি এর পাশাপাশি আরো দুটো শব্দ ব্যবহার করেছিলেন, প্রাইমারাম আর ইন্ট্রাম, ঠিক আছে। এবার গোটা থিওরিটাকে যদি আমরা বর্ণনা করি তাহলে এরকম হবে, যে প্রথম পর্যায়ে ভূমিরূপটা একটা সমান ভূমিরূপ থাকে, এরকম সমতল সমপ্রায় ভূমিরূপ থাকে, যেটাকে তিনি প্রাইমারাম বলেছেন। এই সমপ্রায় ভূমিরূপটা ধীরে ধীরে এরকম করে উত্থিত হয়, ঠিক আছে, উত্থিত হয়ে এরকম জায়গায় আসে। তখন সেখানে তিন ধরনের অ্যান্টি কুইকলাং এর সম্মুখীন হয় তারা, তিন ধরনের অ্যান্টি কুইকলাং। একটা হচ্ছে কি, অফস্টেজ এন্ডে, একটা হচ্ছে গ্লেচি ফর্মেজে, আর একটা হচ্ছে অফস্টেজ এন্ডে, ঠিক আছে। এরকম হতে হতে লাস্টে আবার ক্ষয় হতে, ক্ষয় উত্থান হতে হতে লাস্টে আবার গিয়ে সেই সমপ্রায় ভূমিরূপ হবে, যেরকমটা আগে ছিল। তো সেটাই লাস্টের নামটা হয়ে গেল কি, এন্ট্রাম, ঠিক আছে। অর্থাৎ প্রাইমারাম, তারপরে হচ্ছে অফস্টেজেন্ডে, গ্লেচি ফর্মেজে, অফস্টেজেন্ডে, আর লাস্ট হয়ে গেল এন্ট্রাম। এবার এগুলা মানে কি আমি দেখে নিই একক করে। তো প্রাইমারাম শব্দের অর্থ হচ্ছে প্রারম্ভিক সমপ্রায় ভূমিরূপ, অর্থাৎ প্রথম দিকে যে সমপ্রায় ভূমিরূপটা আছে, যার ডেভিস কিন্তু কোনো নাম দেয়নি, কিন্তু পেঙ্ক একটা নাম দিয়েছে। অস্টেজেন্ডে কথার অর্থ হচ্ছে যে যখন উত্থান, উত্থান বেশি হবে, অর্থাৎ উত্থান বেশি হচ্ছে আর ক্ষয় কম হচ্ছে, এই যে উত্থান বেশি হচ্ছে ক্ষয় কম হচ্ছে। তাহলে কোনো ভূমির উপর যদি উত্থান বেশি হয় ক্ষয় কম হয়, তাহলে কি হবে, তাহলে উচ্চতা ধীরে ধীরে বাড়বে, অর্থাৎ উত্তল ঢাল তৈরি হবে, ঢালটা এরকম হবে। তো মনে রাখতে হবে অবস্টেজেন্ডে মানে প্রথম দিকে, যদি প্রথম দিক দ্বিতীয় দিক বলে কিছু নাই, এরকম মনে রাখতে হবে যে অবস্টেজেন্ডে শব্দের অর্থই হচ্ছে যদি ভূমিরূপের উত্থান বেশি হয় ক্ষয় অপেক্ষা, তাহলে ভূমিরূপটা ধীরে ধীরে উচ্চতা বাড়বে এবং উত্তল ঢাল তৈরি হবে। তারপরে চলে আসবে গ্লেচি ফর্মেজে, বলছে যদি এরকম হয় যে যা উত্থান হচ্ছে সেম তাই ক্ষয় হচ্ছে, অর্থাৎ উত্থান আর ক্ষয় সমান, তখন কিন্তু ওটাকে বলা হয়, সেক্ষেত্রে কিন্তু ভূমিরূপের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ভূমিরূপটা যেই কাজ সেই থাকবে। তো বলছে এটা আবার তিনটা পর্যায়ে হয়, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। তো ফেজ 1 বলতে প্রথম দিকে এরকম হবে যে উত্থান বেশি হচ্ছে ক্ষয়ের সঙ্গে, তার মাঝখানে এরকম হবে যে উত্থান আর ক্ষয় সমান হয়ে গেল, আর লাস্টে গিয়ে এরকম হবে যে উত্থানটার থেকে ক্ষয়টা বেশি হয়ে গেল। এবার ওভারঅল তিনটাকে যদি আমরা এভারেজ করি, তাহলে এটা দাঁড়ায় যে ভূমিরূপ যে যা ছিল সেম টু সেম তাই আছে। তো এটাকেই বলা হয় গ্লেচি ফর্মেজ। তো গ্লেচি ফর্মেজের শব্দের অর্থই হচ্ছে উত্থান আর ক্ষয় সমান হবে, ফলস্বরূপ উচ্চতা কিন্তু অপরিবর্তিত থাকবে। এবার একটা আছে অবস্টেজেন্ডিং। তো অবস্টেজেন্ডিং আমি বললাম এটা লাস্টে হবে। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হবে এরকম যে যদি কোনো ভূমিরূপের উত্থান কম হয়, উত্থান কম হয় আর তার থেকে বেশি ক্ষয়ই হয়, অর্থাৎ একটা মানুষ যদি যা খরচ, যা ইনকাম করছে তার থেকে বেশি খরচ করে, তাহলে মানুষটা যেমন ধীরে দিনের পর দিন ভিখারি হবে, তো ভূমিরূপটাও ঠিক ওরকম ধীরে 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 নিচু হয়ে যাবে। তো এটাই তিনি বোঝাতে চেয়েছেন যে অবস্টেজেন্ড অ্যান্ড ইকুইলিব্রিয়াম মানে উত্থান বেশি, উত্থানের থেকে ক্ষয়টা বেশি হবে, উচ্চতা কমবে, অবতল ঢাল তৈরি হবে, ফলে এরকম কিছু ঢাল তৈরি হবে। আর লাস্টে হচ্ছে একটা এন্ড্রাম, সর্বশেষে সবগুলো স্টেজ পার করে যেমন প্রাইমারাম ছিল সেমনি একটা গ্রুপ তৈরি হবে, যেটাকে তিনি প্রাইম ইন্ড্রাম বলেছেন। আর বলেছে এখানে কিছু কিছু এরকম দণ্ডায়মান পার্ট ছোট ছোট দেখা যেতেই পারে, যেটাকে তিনি এনসেলবার্ট বলেছেন। আর মোনাডোনাকের কথা বলেছিলেন কিন্তু ডেভিস, এগুলা পার্থক্য কিন্তু মনে রাখতে হবে। তো এটা ছিল পেঙ্কের থিওরি। তবে পেঙ্কের থিওরির, পেঙ্ক হচ্ছে অকাল মৃত্যুবরণ করেন, অর্থাৎ পেঙ্ক তার থিওরিটা কমপ্লিটলি দেওয়ার আগে কিন্তু মারা যান। তো তিনি অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছেন সেটা মানুষ হয়তো বুঝতেই পারেনি ঠিকঠাক করে, পরবর্তীকালে তার স্কলাররা এগুলোকে এরকম প্রকাশ করেছে। আর কঠিন জার্মান ভাষায় লেখা, যেমন এই যে অ্যান্টিকুইকলাং, তারপরে যে প্রাইমারাম, ইন্ট্রাম, এগুলো হচ্ছে সব জার্মান ভাষা। তো অনেকের বুঝতে এটা সুবিধা অসুবিধা হয়। তো মেইনলি হচ্ছে এইগুলো আসে না এরকম। এবার ডেভিস আর পেঙ্কের মধ্যে কি পার্থক্য, তো ডেভিস তার থিওরিটা দিয়েছিল 1899 সালে, তার ঠিক 25 বছর পর অর্থাৎ 1924 সালে দিয়েছিল পেঙ্ক, ঠিক আছে। টাইম ডিপেন্ডেন্সি যদি দেখি, তো ডেভিসের থিওরিটা টাইম ডিপেন্ডেন্ট, কিন্তু এ বলেছে না, টাইম ডিপেন্ডেন্ট বলে কিছু নেই, যখন তখন উপরে উঠতে পারে, যখন তখন ক্ষয় হতে পারে। এই সাইকেলে যদি আমরা ধরি, তো এটা হচ্ছে সাইকেল, আর এটা হচ্ছে পলিসাইকেল, মানে একবার এরকম করে নিচু ছিল, উঁচু হলো, হঠাৎ করে আবার নিচু হয়ে গেল, আবার ধীরে ধীরে উঁচু হচ্ছে, তার মানে বারবার তো সাইকেল হচ্ছে, ওই জন্য একে বলা হয় পলিসাইকেল। তবে এটা অনেক সময় ওপেন সিস্টেমের মধ্যেও করতে পারে, ঠিক আছে।
সাইকেল নন সাইকেল, সরি ওপেন সিস্টেম কেন বলছি, নন সাইকেল। এবার যদি ফ্যাক্টর দেখি তাহলে এখানে তিনটা ফ্যাক্টর ছিল, স্ট্রাকচার, প্রসেস, টাইম। আর এখানে তিনি বলেছিলেন প্রাইমারা, অবস্টেজেন্ডে, গ্লেজে, ফর্মেজে, ইন্ট্রাম, এরকম পাঁচটা ফ্যাক্টরের কথা বলছে, ঠিক আছে। স্টার্ট অফ দ্য ইরোশন সাইকেল বলছে সাইকেল স্টার্ট অনলি হোয়েন আপলিফ্ট স্টপ, বলছে যখন উত্থান শেষ হয়ে যাবে ঠিক তখনই ক্ষয় কাজ চালু হবে, তার আগে ক্ষয় কাজ হবে না। আর এ ওরকম বলেনি, এ বলছে যে ক্ষয় আর উত্থান একসঙ্গেই চলবে, উত্থান ক্ষয়। এন্ড প্রোডাক্ট শেষে বলেছিল যে পেনিপ্লাইন তৈরি হবে, তার মধ্যে মোনাটোনা, আর লাস্টে হচ্ছে এন্ড্রাম তৈরি হবে বলছে, আর তার উপরে কিছু এনসেল ওয়ার্ড তৈরি হবে। এটা ওপেন সিস্টেমকে সরি ভুল হয়ে গেছে, এটা ক্লোজ সিস্টেম হবে, রিভিস এ হবে ওপেন সিস্টেম, সেগুলো ভুলে যাবে, ঠিক করে দেবো। তারপর গেল ডাইনামিক ইকুইলিব্রিয়াম থিওরি, তবে এখান থেকে বেশি কোশ্চেন আসে না, শুধুমাত্র আমাদের কয়েকটা কনসেপ্ট পড়তে হবে তাহলেই হবে। আর ডিরেক্টলি এটাই জিজ্ঞেস করে যে ডাইনামিক ইকুইলিব্রিয়াম থিওরি বা গতিশীল ভারসাম্য তত্ত্ব কার দেওয়া, তাহলে সেটা হচ্ছে হ্যাকের দেওয়া। তো হ্যাকের ফুল ফর্ম হচ্ছে জন টিলটন হ্যাক, যিনি একজন আমেরিকান যুক্তরাষ্ট্রের ছিলেন। আর তার থিওরিটা মূলত একটা বইয়ে প্রকাশ পায় যেটা নাম হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ ডাইনামিক ইকুইলিব্রিয়াম, যেটা 1960 সালে প্রকাশ পায়, ঠিক আছে। তো ডাইনামিক ইকুইলিব্রিয়াম মানে কি? ডাইনামিক ইকুইলিব্রিয়াম বোঝার জন্য আমি এখানে কয়েকটা ছবি দিয়েছি। ডাইনামিক মানে কাজ করবে, কাজ করবে কেউ, কেউ কাজ করছে কিন্তু তার কোনো প্রোগ্রেস হচ্ছে না, যেরকম আছে সেরকমই আছে, ঠিক আছে। ফর এক্সাম্পল, মানলাম এই মেয়েটা ধীরে ধীরে করে উপরের দিকে উঠছে, তো এটা চলন্ত সিঁড়ি হয় না, শপিং মলের মধ্যে থাকা দেখা যায় ওরকম আর কি। তো সিঁড়িটা ধীরে ধীরে নিচের দিকে নামছে, সিঁড়িটা নামছে নিচের দিকে। এবার এ তো ঠিক উপরের দিকে ওঠার চেষ্টা করছে, কিন্তু সিঁড়িটা যেহেতু নিচের দিকে নামছে, তো যে স্থানে আছে সেই স্থানে দাঁড়ায় আছে, তাহলে তো কাজ করছে, ওই তো ডাইনামিক, ও তো ডাইনামিক বাট ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, অর্থাৎ গতিশীল কিন্তু ভারসাম্য অবস্থায় আছে। তারপর আবার যদি আমরা এটা দেখি যে এই গাড়িটা মানলাম একটা স্পিডে যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, ঠিক ওরকম তার পিছনে এই গাড়িটাও 40 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে। ফলে তাদের মধ্যে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কখনো কমবে? কেমন করে কমবে? তাদের তো সেম স্পিড আছে, তো তারা দুজনেই চলছে, কিন্তু তাদের মধ্যেকার যে গ্যাপটা বা বিস্তার ব্যবধানটা, সেটা কিন্তু একই রকম আছে। তো মেইনলি আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে ডাইনামিক ইকুইলিব্রিয়াম শব্দের অর্থ হচ্ছে যে কোনো একজন কাজ করছে ঠিকই কিন্তু তার প্রোগ্রেস হচ্ছে না। তো এই কনসেপ্টের উপর ভিত্তি করেই কি বলে যে হ্যাক কিন্তু তার থিওরিটা দিয়েছে। তো হ্যাকের কথা হচ্ছে এরকম যে কোনো জায়গায় ভূমিরূপ উত্থান হচ্ছে ঠিকই, কিন্তু যতটা উত্থান হচ্ছে ঠিক ততটাই ক্ষয় হয়ে যাচ্ছে। ফলে ভূমিরূপ জায়গা সেই আছে, যেটা উঁচু অঞ্চল আছে সেটা উঁচুই থেকে যাচ্ছে, যেটা সমভূমি আছে সেটা সমভূমি থেকে যাবে, যেটা মালভূমি আছে সেটা মালভূমি থেকে যাবে দীর্ঘদিন। এর কারণে হচ্ছে ভূমিরূপ যতটা উত্থিত হচ্ছে, উত্থিত ঠিকই হচ্ছে গতিশীল, ঠিক ততটাই আবার ক্ষয়ও হয়ে যাচ্ছে। তো এটাই এর থিওরিটার কথা, যে ভূমিরূপের বিবর্তনে গতিশীল ভারসাম্যের মাধ্যমে হয়, অর্থাৎ ভূমিরূপ যতটা উত্থান হবে ঠিক ততটাই ক্ষয় হবে। ফলস্বরূপ ভূমিরূপের মধ্যে আপাত দৃষ্টিতে কোনো পরিবর্তন আসে না। ফলে আমরা ভূমিরূপের মধ্যে দেখলে যে ভূমিরূপ তো ওরকমই আছে, আমরা সমভূমিতে আছি ওরকমই আছে, মালভূমিগুলো তো ওরকমই আছে, পাহাড়গুলো তো ওরকমই আছে। এর মেইন কারণটা হচ্ছে হ্যাকের এই কথাগুলো। তো ঠিকই উত্থান হচ্ছে কিন্তু ততটা আবার ক্ষয় হয়ে যাচ্ছে। তবে অনেক সময় কি হয় যে ভূমিরূপটা উত্থান যদি ক্ষয়ের থেকে উত্থানটা সামান্য বেশি হয়ে যায়, তো দেখবো যে ভূমিরূপটা কিছুটা হলো উঁচু হয়ে গেল, হঠাৎ করে উঁচু হয়ে যায়। তো এই যে উঁচু হয়ে গেল যে সময়টাতে, পরবর্তীকালে আবার দ্রুত ক্ষয় করে আবার একই জায়গায় ফেরত দিয়ে দেয়। কিন্তু এই যে ক্ষণিক সময়ের জন্য যে সময়টাতে উঁচু হয়ে গেল, সেই সময়টাকে তিনি বলেছেন রিল্যাক্সেশন টাইম। অর্থাৎ ফর এক্সাম্পল, যদি যদি এরকম হয় যে সিঁড়ি দিয়ে যে যদি উপরে উঠছিল যে মেয়েটা, তো সে যদি কিছুক্ষণের জন্য ওখানে দাঁড়ায় থাকে তাহলে তো পুনরায় সে নিচের দিকে চলে আসবে। তার মানে তার হচ্ছে সে যদি কিছু সময় রেস্ট নেয় আর কি, তাহলে কিন্তু তার মধ্যে কিছুটা পরিবর্তন হয়। তো ওটাই বলেছে যে ভূমিরূপটা যদি কিছু সময় রেস্ট নেয় বা রিল্যাক্স করে, তাহলে তার মধ্যে কিন্তু কিছু পরিবর্তন আসে, ওই জন্য তাকে রিল্যাক্সেশন টাইম বা আইএসি সময় বলা হয়। তো এটাই লেখা আছে যদি ভূমিরূপের মধ্যে ক্ষয় ও উত্থান দুটাই ঘটতে থাকে, তবে এদের এদের ফাঁকে অনেক সময় ভূমিরূপের সাময়িকভাবে কিছু উত্থান হয়ে থাকে, যাকে তিনি রিল্যাক্সেশন টাইম, মানে যে সময়টাকে তিনি রিল্যাক্সেশন টাইম হিসাবে অভিহিত করেন। কিন্তু সেই উত্থান বেশিক্ষণ স্থায়ী হয় না, পরবর্তীকালে আবার ক্ষয় হয়ে আবার সমান হয়। তার মানে কনসেপ্টের মেইন কথাই হচ্ছে যে ভূমিরূপের উত্থান আর ক্ষয় ঠিকই হচ্ছে, কিন্তু তারা ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে, অর্থাৎ ভারসাম্য অবস্থায় আছে। এটাই হলো ডাইনামিক ইকুইলিব্রিয়াম কনসেপ্ট। এটা দুটি উপাদানের উপর গুরুত্ব দিয়েছে, একটা হচ্ছে শিলার প্রতিরোধ ক্ষমতা আর ক্ষয়ের হার, দুটাই যখন সমান হয়ে যায় তখনই কিন্তু এই ধরনের ডাইনামিক ইকুইলিব্রিয়াম কনসেপ্ট তৈরি হয়। তো হ্যাকর তত্ত্বটা একটা উন্মুক্ত প্রণালী, এগুলা মনে রাখতে হবে, এগুলা থেকে কোশ্চেন দেয়, ওপেন সিস্টেম। আর এক্সাম্পল ডায়াগ্রাম যেটা দিলাম আমি, এটা কিন্তু হ্যাক দেয়নি, এটা জাস্ট আমি বোঝানোর জন্য দিয়েছি। আরেকটা কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করে যে ডাইনামিক ইকুইলিব্রিয়াম থিওরি কার দেওয়া, সেটা তো আমরা জানি যে হ্যাঁ, কিন্তু যদি বলে ডাইনামিক ইকুইলিব্রিয়ামের এই কনসেপ্টটা প্রথম কে দেয়, তো প্রথম দেয় জিকে গিলবার্ট। তো মনে রাখতে হবে ডাইনামিক ইকুইলিব্রিয়াম কনসেপ্ট ওয়াজ গিভেন বাই জিকে গিলবার্ট, বাট দ্য ডাইনামিক ইকুইলিব্রিয়াম থিওরি ওয়াজ গিভেন বাই জেটি হ্যাক, ঠিক আছে। এরপর আরেকটা মডেল বাকি থাকলো, সেটা হচ্ছে এলসি কিং এর, যদিও সেখান থেকে সেরকম কোশ্চেন আসে না, তবে আমি ছোট্ট করে এইটুকু এর মধ্যে কালকে অ্যাড করে দেবো।
দিয়ে বাকি যতগুলো জিওমরফোলজির টপিক আছে সেগুলো আমি কালকে পড়া দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আজকে কাজ কারো কোনো অসুবিধা আছে আর?